ডিসরাপশন থেকে অপরচুনিটি আসে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবসময় বলি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটিস। একটা লোক না করতেছে আমাকে, না শোনাটা যে স্কিল, এটা একটা বিরাট ব্যাপার। একটা জায়গায় আমি দেখছি এই আন্দোলনে, যেটা অন্যান্য আন্দোলনের থেকে একটু ডিফারেন্ট, এখানে কিন্তু বাবা মারা পর্যন্ত ছেলেদেরকে সাপোর্ট দিচ্ছিল। আইভি লিগ ইউনিভার্সিটি থেকে পড়ে আসো, আমি ছেলেকে পাঠাইছি খাগড়াছড়িতে ফিল্ডে কাজ করতে। অ্যাবসলিউটলি। ওই ক্যারেক্টার এবং মেন্টাল ওয়্যারিং যদি না থাকে, তাহলে এই ছেলে বা এই মেয়ে মানে অ্যাকচুয়ালি লং টার্ম লিডারশিপে আসতে পারবে না। আশা করি সবাই ভালো আছেন। বিএসআরএম প্রেজেন্টস ইয়েট আনাদার পডকাস্ট পাওয়ার্ড বাই বিল্ড নেশন। সো আজকে আমরা আবার একটা নতুন এপিসোড নিয়ে আসছি। আজকে এপিসোডে আমাদের একজন স্বনামধন্য গেস্ট আছেন, আপনারা অনেকেই তাকে চেনেন। উনি শুধু যে ওনার ফিল্ডে ওনার ক্যাটাগরিতে লিডার তা শুধু না, উনি কিন্তু আমাদের বিজনেস লিডার হিসেবে আমরা চিনি এবং জানি। ওনার সাথে আমার পরিচয় গত প্রায় 25 বছরের উপরে। ওনার নাম হচ্ছে শেহজাদ মুনিম। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ শেহজাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার শেহজাদ মুনিমের সাথে সম্পর্ক, আমরা যখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি ফিকিতে, সেখান থেকে সম্পর্ক, আর এমনিতে চেনা জানা ছিলই। সো ভেরি সাকসেসফুল কর্পোরেট লিডার। ও মানে আমার দেখার মতো বাংলাদেশে বিআইটিতে একই কোম্পানিতে ঢুকে ওখান থেকে বের হয়ে আসা, এটা খুব রেয়ার দেখা যায়। সো তোমার অনেক ফ্রেন্ডরাও আসছে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেছে, আমিও 2-3 জায়গায় এক্সপ্লোর করছি। বাট এই একটা মানুষ কনসিস্টেন্টলি ওয়াজ ফোকাসিং অন ওয়ান কোম্পানি, উইচ ইজ ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যান্ড ভেরি রিসেন্টলি হি রিটায়ার্ড ফ্রম দেয়ার অ্যাজ সিও। 27 বছরের চাকরি, তার মধ্যে 11 বছর ছিল সিও। সো বোঝাই যাচ্ছে যে কী লেভেলে কনসিস্টেন্টলি পারফর্ম করার জন্য এই ধরনের একটা পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে এবং বিএটিকেও অন্য লেভেলে নিয়ে গেছে। নট অনলি দ্যাট, হি ওয়াজ অলসো এ কর্পোরেট লিডার ইন এ সেন্স। ফিকির প্রেসিডেন্ট ছিলেন এবং পুরো ফরেন ইনভেস্টারদের যে কোম্পানিগুলো আছে ওটাকে সঠিকভাবে গাইড করেছেন। সো আমি আরও অনেক কিছু বলতে পারি শেহজাদ মুনিম সম্বন্ধে, বাট আমার মনে আজকে আমরা মেইন ফোকাস টপিক্সে চলে যাব। সো শেহজাদ, ধন্যবাদ আজকে প্রোগ্রামে আসার জন্য। আমাদের যে আজকে যে মেইন অবজেক্টিভটা হচ্ছে, আই নো ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার আইবিএ থেকে পাশ করার পর, ইউ স্টার্ট উইথ সেলস। এই যে সেলস থেকে জেনারেল ম্যানেজমেন্ট বা সিও পজিশনে চলে আসা, এই জার্নিটা কীরকম ছিল, এটা যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু শেয়ার কর। প্রথমে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সেলসের শুরু থেকে সিইও এত দূর হয়তো চিন্তা কখনোই করিনি। আমরা আইবিএতে বিবিএর ফার্স্ট ব্যাচ ছিলাম। এটাও বলতে পারেন একটা এক্সপেরিমেন্ট, কারণ প্রথম বিবিএ প্রোগ্রাম। এখন তো সবাই বিবিএ পড়ে, কিন্তু ওই সময় বিবিএ কী জিনিস সেটাই জানতো না মানুষ। ইনফ্যাক্ট আমাদের টিচারদেরও সন্দেহ ছিল যে এই ব্যাচটা ফার্স্ট ব্যাচ, পাশ করে বের হয়ে এরা চাকরি পাবে কি না। তো আমরা অ্যাকচুয়ালি লাকি ছিলাম যে আমরা 8 জন অ্যাপ্লাই করেছিলাম বিবিএ ফার্স্ট ব্যাচ থেকে, এবং বিএটি বোধহয় একটু অ্যাডভেঞ্চারাস কোম্পানিও ছিল, আমাদের 8 জনকে হায়ার করেছিল। আমরা তখনও পাশ করতে 3 মাস বাকি। তো এত চিন্তা করে জয়েন করিনি, টু বি অনেস্ট, যে আমরা কোথায় যাচ্ছি, কী ধরনের জব করব। মার্কেটিংয়েরই ফোকাস ছিল আমাদের, ইন্টারেস্ট মার্কেটিংয়ে ছিল। তো মার্কেটিংয়ের চাকরির ক্ষেত্রে ওই সময় মাল্টিন্যাশনালের মধ্যে ইউনিলিভার আর বিএটি দুটাই নাম ছিল আর কি। তো আমরা বিএটি যেহেতু আমাদেরকে অ্যালাউ করেছে অ্যাপ্লাই করার জন্য, আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো চাকরি পেয়ে গেছি, আসলে সবাই যে পাবো ওটাও আশা করিনি, একটু অবাক ছিলাম। তারপরে আমরা আসলে বিএটির প্রথম জবটাতে সেলস, সেটা আমরা জানতাম যে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় পোস্টিং হবে। তো সেটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েই জয়েন করেছিলাম আমরা সবাই, যে ঢাকার বাইরে যেতে হবে, কোনো একটা জায়গায় কাজ করতে হবে। এখানে আমি আপনাকে বলে রাখতে পারি যে আমার বাবার একটা বড় রোল ছিল। আচ্ছা। কারণ আমরা যেহেতু বিবিএ ফার্স্ট ব্যাচ, আমাদের ওই সময়ে কিছু ঢাকায় অপরচুনিটি পেয়েছিলাম অন্য প্রতিষ্ঠানে, যেখানে হয়তো কোর ব্র্যান্ডে টাইপের কোনো একটা জব হয়তো আমরা পেতাম। তো ভেরি ফ্র্যাঙ্কলি আসলে নিজের হয়তো মন মনে ছিলাম যে আচ্ছা ঢাকাতেই থাকি, রোলটাই করি। বাট আব্বা খুব স্ট্রংলি বলেছিলেন যে সারা জীবন ঢাকাতে লেখাপড়া করেছো, বাসায় থাকছো, গেট আউট অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড সবচেয়ে বেশি যে জিনিসটা উনি এমফাসিস করেছিলেন যে তোমার চাকরিটা মনে হচ্ছে বেশ কিছু মানুষের সাথে কাজ করতে হবে, তোমাকে একটা বড় টিম লিড করতে হবে। আর সেখানে তুমি ঢাকায় হয়তো একটা সেলস জব, মানে একটা হেড অফিসের একটা টেবিল জব, ডেস্ক জব করবে। সো হি লিটারালি পুশ মি আউট, ওকে গো অ্যান্ড টেস্ট দিস থিং।
সো সেখান থেকে যাওয়া এবং সেলসের জবে একেবারে পুরোপুরি বিএটিতে ডিস্ট্রিবিউটারের টিম নিয়ে কাজ করা, খুবই এনজয় করেছি। আসলে এনজয় যে করবো আশা করি নাই। তখন তো ব্যাচেলার ছিলেন নিশ্চয়ই, অফকোর্স একটা ইয়াং মানুষ, একদম ফিল্ড লেভেলে কাজ করতে হয়েছে, তাই না? অ্যাবসলুটলি। সেলসের যে লোক আছে, আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স মনে করি যে এখনও তার নামটা মনে আছে আমার, ধ্রুব। তার সাথে আমি সারা দিন ওই মানে সেলসের যে ভ্যান আছে, রিক্সা ভ্যান, ওই ভ্যান নিয়ে নিয়ে সেলসের মানে কাজ করেছি, বিক্রি করেছি, ক্যাশ কালেক্ট করেছি। এবং যে জিনিসটা হচ্ছে যে তখন সব ম্যানুয়াল ছিল, হাতে লিখতে হতো। তো হাতে লিখে রসিদ কাটা, টাকাটা বুঝে নেওয়া, ভাঙতি দেওয়া, এবং দিন শেষে এই যে প্রায় অনেকগুলো কল করতে হয়, প্রায় 70টার মতন দোকানে আমাদের বিক্রি করতে হয়েছে। দ্যাট ওয়াজ দ্য রুট আর কি। করে এভরিডে এইরকমই রুট করে। তো ভেরি ডিফিকাল্ট, টায়ারিং, ঘরের মধ্যে হাঁটে যাওয়া, সেলস করতেছি, এবং দিনের শেষে এসে ক্যাশিয়ারের কাছে টাকাটা বুঝায় দেওয়া। আচ্ছা, আপনি যদি 10 টাকা মিস করে থাকেন, ওটা আপনার পকেট থেকে যাবে। তখন কি ডেজিগনেশন কি টেরিটরি ম্যানেজার ছিল, তাই না? টেরিটরি অফিসার। টেরিটরি অফিসার, রাইট। তো এই যে প্রথম দিনের একটা এক্সপিরিয়েন্স সেলসে, ওর সাথে যাওয়া, পুরো দিনটা কাটানো, সেটার থেকে কিন্তু উপলব্ধিটা আসলো যে জবটা কত কষ্টের এবং কতটুকু মোটিভেশন নিয়ে কাজটা করতে হয়। এখানে একটা কোশ্চেন করি। জি, আঙ্কেল যে তোমাকে অ্যাডভাইস দিল, বেসিক্যালি তোমাকে অ্যাডভাইস করছে গোয়িং আউট অফ কমফোর্ট জোন। তুমি এতদিন কমফোর্ট জোনে ছিল বাবার হোটেলে, জি, গো আউট অফ কমফোর্ট জোন অ্যান্ড ট্রাই। বাট ওখানে কি দেখলে লাইফ ওয়াজ হার্ড, বাট তুমি বলতেছো এনজয় করছো। এই জিনিসটা বলতে কেন এনজয় করছে? কমফোর্ট জোনের বাইরে গিয়েও এনজয় করলে মনে হচ্ছে যে এটা চ্যালেঞ্জ হিসেবে পেয়েছি আমি, যে আমাকে শিখতে হবে। আর সবচেয়ে যে বড় যে জিনিসটা আমি এনজয় করেছি যে কারণে, সেটা হচ্ছে প্রায় 100 জনের মতন মানুষকে আমি লিড করেছি, একটা টিমকে, ওই বয়সে স্ট্রেট আউট অফ দ্য ইউনিভার্সিটি। ডিস্ট্রিবিউটরের যে এন্টায়ার টিমটা ছিল আমার, তখন আরও বড় টেরিটরি ছিল, সিলেট এবং সাথে সুনামগঞ্জ ছিল। সো 2টা হাউস আমি দেখতাম। সেই পুরা টিমটাকে আমি লিড করছি। সো তাদেরকে মোটিভেট করা, মানে ডিফিকাল্ট টাইমসে তাদেরকে সাথে যাওয়া, তাদেরকে নিয়ে কাজ করা। সো এইটার একটা বড় রিওয়ার্ডিং ফ্যাক্টর আছে, যে কারণে আপনাকে আমি আজকে বললাম আমি ধ্রুবর নাম বলতে পারতেছি, আমার সেলস সুপারভাইজার জ্যোতিষের নাম বলতে পারতেছি, এবং আমি যখন বিএটি ছেড়ে দিচ্ছি, আমি অ্যাকচুয়ালি আবার সিলেটে ফেরত গিয়েছিলাম, অ্যান্ড দে গেভ মি এ ভেরি হার্ট ওয়ার্মিং ফেয়ারওয়েল, এবং ওই লোকগুলোকে আমি এখনও পেয়েছি। সুতরাং এই যে একটা গ্রুপ অফ পিপলকে ভেরি আর্লি স্টেজে লিডারশিপ দেওয়া, ভুল করেছি, শিখেছি, বিভিন্ন রকমের রিটেলার স্ট্রাইক হয়েছে, এবং হার্ডশিপটা দেখা নিজের চোখে, সো দ্যাট আমি যখন সিইও হিসেবে বসে আছি, তখন আমি বুঝতে পারছি যে আমি কতগুলা মানুষের ঘামের রেজাল্টের উপরে দাঁড়িয়ে আছি, যাতে আমার পাটা সবসময় মাটিতে থাকে, আমি যেন আকাশে বেশি মানে উইদাউট এনি কনটেক্সট ফ্লাই না করি। আসলে সেলসের লোকরা ইজ লাইক এ ফ্রন্ট এন্ড সোলজার, মানে ফ্রন্টে গিয়ে ফাইট করা যেটা বলে, মানে আমার এক্সপিরিয়েন্সে বলি, আমি সেলস থেকে ক্যারিয়ার শুরু করিনি, আমি অন্য ডিসিপ্লিন, কিন্তু আমি দেখেছি যখন আমি সেলসের টিমের সাথে ডিল করা শুরু করলাম অ্যাজ এ সিএমও, দে আর দ্য কি সোলজার। ওদের পারফরমেন্স যদি ঠিক না থাকে, কোম্পানি কারও কিন্তু পারফরমেন্স ঠিক থাকবে না। সো তারপর কি হলো যে ওই সেলসের কয়েক বছর ছিল ফিল্ডে? আমি বেশি দিন আসলে থাকি নাই। আচ্ছা। তার কারণ হচ্ছে আমি যেই প্রায় 1 বছর ছিলাম, ওই সময় একটা খুব বিরাট ফোকাসড লঞ্চ হয় আমাদের মানে বাংলাদেশ মার্কেটে, এবং পুরো এশিয়ার মধ্যে এটার একটা টেস্ট মার্কেট ছিল। সেই টেস্ট মার্কেটটা আমার করার সৌভাগ্য হয়, একদম ব্র্যান্ড নিউ একটা ছেলে এসে কাজ করেছি, এবং আমি ওখানে সুযোগটা পাই। দ্যাট গেভ মি এ লট অফ লাইমলাইট। ওকে। তখন আমাকে সেলসের রোল থেকে অ্যাকচুয়ালি অন্যান্য রোলে নিয়ে আসা হয়, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড অল দ্যাট। তো কী রোল করা হয়েছিল পরে, বিফোর গেটিং ইনটু সিও লেভেল কী রোল করতে হয়েছিল? সেলসের পরবর্তী রোল ছিল সব মানে ব্র্যান্ড মার্কেটিং রিলেটেড। ওকে। এবং এখানে আপনার ডেজিগনেশন ধরে যদি যাই, তাহলে বলবেন সবই ব্র্যান্ড ম্যানেজার, ব্র্যান্ড এক্সিকিউটিভ দিয়ে শুরু হয়ে ওভাবে আসে। বাট একটা সময় ছিল যখন অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং যে পোর্শনটা, সেটা আমি আমার অ্যাড অন হিসেবে আমি করেছি, আমার রোলের বাইরে যে আমি করেছি। রিসার্চ করা, জিনিসগুলো প্ল্যানগুলো করা, এগুলি হয়েছে ধরেন ক্যারিয়ারের ইন্টারেস্টিং সময়। আপনার নাম ধরেই বলি, রাশেদ ভাই ছিলেন। আচ্ছা। আমার প্রথম বস এবং আমাদের খুবই সম্মানিত ব্যক্তি উনি। রাশেদ ভাই অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিংটা দেখতেন একটা ব্র্যান্ড রোল থেকে। তো পরে রাশেদ ভাই পোস্টিং হয়ে যায় পোল্যান্ডে, তো ওনার জায়গাটা খালি ছিল।
তো ওই সময় আই স্টেপড ইন অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার, আমি ওইটা অ্যাড অন হিসেবে করেছিলাম এবং খুবই মানে রিচ লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে একটা কীভাবে কোম্পানি প্ল্যান করতে হয় পুরো বছরের জন্য, সেই এক্সপিরিয়েন্সগুলো জানা। আপনাকে আরেকটা জিনিস আমি আসলে একটু অ্যাড করি, যখন আপনি সেলসের কথা যেটা বলেছিলেন, আপনি যে অন্য ডিসিপ্লিনে যদি খেয়াল করেন, পৃথিবীর যত মিলিটারি আছে তাদের জেনারেলগুলোকে যদি পিক করেন, আপনি বোধহয় মেজরিটি জেনারেলের ক্যারিয়ার শুরু পাবেন ইনফ্যান্ট্রিতে। ট্রু। তারা সবসময় হ্যাঁ। ফুট সোলজার্স অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থিং। তার কারণটা হচ্ছে ওই যে কমান্ড অ্যান্ড লিডারশিপ অফ দ্য পিপল অন গ্রাউন্ড, এটা কিন্তু খুব মানে অপরিহার্য জিনিস আপনি যখন একটা প্রতিষ্ঠানের মানে কর্ণধার হবেন। আপনি যদি ওই সেলস ফোর্সের সুখ দুঃখ না বুঝতে জানেন, আপনি ওই মোমেন্ট অফ ট্রুথে ভিক্টরি আনতে পারবেন না। অ্যাবসলিউটলি। আচ্ছা, একটা জিনিস বলি যে তোমার ক্যারিয়ার তুমি শুরু করলে সেলস দিয়ে, ট্রেড মার্কেটিংয়ে কাজ করছো, ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করছো, রিসার্চ অ্যান্ড ভেরিয়াস আদার এরিয়াস, স্ট্র্যাটেজি নিয়েও কাজ করছো। একটা কনফিউশন আছে আমাদের টোবাকো বিজনেস নিয়ে, এখানে ট্রেড মার্কেটিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ব্র্যান্ড মার্কেটিং বিকজ অফ রেগুলেটরি অনেক লিমিটেশন আছে ব্র্যান্ড মার্কেটিং নিয়ে, তাই না? সো ওই জায়গাটা তুমি হাউ ডু ইউ ওয়ে এই দুইটার মধ্যে, ট্রেড মার্কেটিং ভার্সেস ব্র্যান্ড মার্কেটিং? আমার কাছে মনে হয় যে দুইটা হ্যান্ড ইন গ্লাভ যায়। আচ্ছা। অনেক ক্ষেত্রে আপনার হাতে যখন ফ্রিডম থাকে টু কমিউনিকেট, তখন আপনি হয়তো সেই মানে অ্যাবভ দ্য লাইনে হয়তো অনেক ওয়েস্টেজ করছেন, যেটা আপনি বিলো দ্য লাইনে ব্যালেন্সিংটা করতেছেন না হয়তো বা। এই ব্যালেন্সটা খুব জরুরি। তার কারণ হচ্ছে দ্য অপরচুনিটিস ইন এ ভেরি স্টেবল মার্কেট সিচুয়েশন যখন থাকে, আপনাকে দুইটা উদাহরণ দিয়ে বলি আর কি, যে টোবাকো মার্কেটিং মানে ডিফিকাল্ট, মানে এটা আপনার মানে অ্যাবভ দ্য লাইন কিছু করার নাই, আপনার মেইনলি রিটেলার সাথে কাজ করতে হয়। বাট ব্র্যান্ডের সাইড থেকে আপনার কিন্তু শুধুমাত্র কমিউনিকেশন, মানে টিভি সিরিয়াল বানালাম আর সুন্দর অনলাইন করলাম, এটা কিন্তু না। আপনার কি প্রোডাক্ট বিক্রি করছেন, সেটার প্যাকেজিংয়ের মধ্যে যে জিনিসটা কনজিউমার দেখে, সেটাকে আপনি কতটুকু ওয়েল ডিফাইন করতে পারছেন এবং কনজিউমারের ফিডব্যাকটা কতটুকু নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারছেন, দ্যাট গিভস ইউ সাকসেস। এটা টোবাকো না, এটা এনি মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর সেলসের ক্ষেত্রে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হয়, যেটা বললাম যে মোমেন্ট অফ ট্রুথ, যখন আপনার কোনো টার্বুলেন্স ক্রিয়েট হয়, ট্রু, যেটা আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আমাদের সবচেয়ে বড় টার্বুলেন্স ইন আওয়ার ক্যারিয়ার হচ্ছিল কোভিড। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট বিএটিস পারফরমেন্স, আমারও তো কম্পিটিশন আছে মার্কেটে। এমন তো না যে অনেকেই বলে যে এটা আচ্ছা অ্যাডিকটিভ প্রোডাক্ট, এটার কারণে মানুষ টেনশনে বেশি কনজিউম করেছে, তা না। আমার কম্পিটিশন মার্কেটে আছে, বাট বিকজ অফ আওয়ার ফোকাস ইন সেলস অ্যান্ড আওয়ার রিলেশনশিপ উইথ দ্য রিটেলার্স, উই কুড অ্যাকচুয়ালি উইন দ্য ফাস্টেস্ট। এনি টার্বুলেন্স আপনাকে সুযোগটা দেয় মোমেন্ট অফ ট্রুথ। ওই সময় আপনার ট্রুপস আপনাকে কতটুকু সহযোগিতা করেছে এবং আপনি ওই সেলসের লোকদের পেইনটা কতটুকু রিয়ালাইজ করতে পেরেছে অ্যাজ আ লিডার, অ্যান্ড তাকে কি রাইট ইনসেন্টিভটা দিয়েছেন কি দেননি। বেসিক্যালি কানেক্টিং উইথ দেম, মানে আন্ডারস্ট্যান্ডিং দের ইম্পর্টেন্স এবং ওদের ইম্পর্টেন্স অনুযায়ী ট্রিট করলে, অ্যান্ড সেলসের লোকরা যদি একটু মোটিভেট করা যায় না, দে গো সুপার এক্সট্রা মাইল। মানে ওরা যেভাবে হোক, বস একটা জিনিস চাইছে, দেওয়া যাবে না, এটা হইতে পারে না। আমার মনে হয় এটা মিউচুয়াল ট্রাস্টের ব্যাপার। তোমার উপরে তাদের ট্রাস্ট ছিল, তোমার তাদের উপরে ট্রাস্ট ছিল। এখন আমি যদি বলি যে ইউ ইভেনচুয়ালি মুভড ইনটু জেনারেল ম্যানেজমেন্ট, অ্যান্ড তোমার কথা যেটা মনে হচ্ছে, সেলস প্লেড এ সিগনিফিক্যান্ট রোল বিকজ রুট লেভেলে কী প্রবলেম হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান সি, কেউ বলার সাথে সাথে। আমাকে যদি 2-3টা ফ্যাক্টর বলা হয় যে কোন 2-3টা লার্নিং ফ্রম সেলস তোমাকে হেল্প করেছিল সাকসেসফুল সিও হওয়ার জন্য? একজন সাকসেসফুল সিও, মানে থ্যাংক ইউ ফর কলিং মি সাকসেসফুল সিও। একজন সাকসেসফুল সিও সবচাইতে বড় গুণটা হচ্ছে যে এক হচ্ছে যে ওই অপরচুনিটিটা সেন্স করতে পারা, দুই হচ্ছে যে মানুষের সঙ্গে কানেক্টেড থাকা এবং ওই আইভরি টাওয়ারে যেন না থাকে কখনো। সো আমি যখনই মার্কেটে যাচ্ছি সিইও হিসাবেও, আমি কিন্তু ওই সেলসম্যানকে খুঁজে বের করতেছি, ওর সাথে কথা বলতেছি, দোকানদারের সাথে কথা বলতেছি এবং দোকানের সিনে বসে আমি কনজিউমার বিহেভিয়ার অবজার্ভ করতেছি। ওই যে রুট লেভেলে যাওয়ার মানে প্র্যাকটিসটা কিন্তু আপনি
কর্পোরেট জবে বসে ডেস্ক জব করে কোনোদিন শিখতে পারবেন না। অ্যাবসলিউটলি। একটা দোকানদারের সাথে কথা বলে তার থেকে মানে ট্রুথটা বের করে আনার একটা আর্ট আছে। অ্যাবসলিউটলি। আপনি যদি নাও পারেন ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে দুইটা যোগ করলেন, ও মজা পাবে আপনার সাথে কথা বলতে, তখন হয়তো সে দুইটা জিনিস বলবে। বিভিন্ন জায়গায় আপনাকে চা অফার করবে বা কিছু একটা খেতে দিবে, তা কিন্তু অন্তর থেকে দিচ্ছে, ওটাকে আপনার রেসপেক্ট করতে হবে। আপনি যদি দোকানে বসে একটা নোংরা কাপে চা না খেতে পারেন তাহলে আপনি সেলসের লোক না। অ্যাবসলিউটলি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আরেকটা বড় সাইড হচ্ছে যে সিইও কিন্তু শুধুমাত্র সেলস অ্যান্ড মার্কেটিং না, আপনার ফ্যাক্টরি আছে, আপনার অন্যান্য ফাংশনস আছে, সবাই আছে। ফ্যাক্টরির ক্ষেত্রে এই রিলেশনশিপটাও কিন্তু অনেকখানি কাজ করে। যখন আমি আমার ওয়ার্কারদের সাথে একেবারে ডিটেলে বসে গল্প করতে পারতেছি, আমি যখন ফ্লোরে হাঁটতেছি তার ঘাড়ে একটা হাত দিয়ে কথা বলতেছি, কিরে কেমন আছিস, এই যে সম্পর্কটা, এইটা কিন্তু বিল করা আমি শিখেছি ট্রেডে, সেলসে। সুতরাং পুরা প্রতিষ্ঠানের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করতে পারাটা আমাদের কিন্তু শুধুমাত্র সেলসের ছিল না, আমাদের আরেকটা বিরাট বড় আর্ম আছে, যেটা হচ্ছে আমরা টোবাকো গ্রো করি ফার্মারদের সাথে। সো আমার চাষিদের সাথে কাজ করতে হয়। তো একটা চাষির বাসায় যে তার সাথে বসে তার উঠানে খাওয়া, এটা আপনার ওই কোটটায় স্যুট পরে এসি ঘরে থাকলে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। সুতরাং না, আমার মনে হয় একটা জিনিস চমৎকার বের হয়ে আসছে, সেটা হচ্ছে সেলসে কাজ করার ফলে পিপল ডিলিং, এটা কনজিউমার হোক, কাস্টমার হোক, ডিস্ট্রিবিউটর হোক, মানে যে ইনসাইটটা পাওয়া যায় মাল্টি লেভেলে, ওই ইনসেন্টিভটা ট্রেমেন্ডাসলি হেল্প করেছিল। এবং ইট মেক্স ইট ইজিয়ার ফর ইউ টু ইন্টারাক্ট উইথ এনি লেভেল অফ পিপল, তাই না? আমার মনে ওই পিপল ডিলিংটা খুব ইজি হয়ে গেছিলো তারপরে। আর যদি আমি বলি কিছু চ্যালেঞ্জেস, মানে শুধু সেলস না, এই যে সিও হতে গিয়ে মানে কোভিডের একটা তুমি ওভারঅল চ্যালেঞ্জের কথা বললাম, হোয়াট আর দ্য শর্টকামিংস ইউ ফেল? লাইক একটা লেভেলে তো গিয়ে প্রথমে তোমার স্বপ্ন ছিল না যে সিও হবা, নিশ্চয়ই একটা লেভেলে মনে হয়েছে যে না, আই শুড থিঙ্ক অ্যাবাউট ইট, আমি সিও হতে যাব। ওই সময় কি মনে হয়েছিল কিছু শর্টকামিং তোমার আছে, এবং হাউ ডিড ইউ ওয়ার্ক অন দোজ শর্টকামিংস? শর্টকামিংস তো সবারই থাকবে। আপনার প্রথমত ওটাকে স্বীকার করে নিতে হবে যে আসলে আমি সব জানি না। অ্যাবসলিউটলি। যেই হয়ে থাকুক, যত বড়ই লিডার হয়ে থাকুক, ইলন মাস্কেরও জানা উচিত যে ও সব কিছু জানে না, কিন্তু আমার মনে হয় তার একটা বড় প্রবলেম আছে, মনে হয় সব কিছু জানে ভাবে। তো হাম্বল লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানে পোস্টেড ছিলাম যখন, ফার্স্ট অফ অল রিয়েলি আমি তখন এরিয়া হেড অফ মার্কেটিং, আমি পুরো সাউথ এশিয়া দেখতেছি। এটা কোন ইয়ারে ছিল? এটা 2010 থেকে 13। আমি ছিলাম আবার 98 থেকে 2000। আচ্ছা, 3.5 বছরের খুব মানে মজার এক্সপিরিয়েন্স ছিল পাকিস্তানেরটা, যদিও ডিফিকাল্ট, ওই সময় এক্সটার্নালিটিস অনেক প্রবলেম ছিল, কিন্তু খুবই এনজয় করেছি জবটা। ওই সময় ফার্স্ট মাথার মধ্যে রিয়ালাইজেশনটা আসা শুরু করে যে আই ক্যান লিড মাই টিম ইন বাংলাদেশ। আমার এটা সময়টা এই অ্যাসপিরেশনটা কিন্তু একেবারে সেলস লেভেলে শুরুর দিকে ছিল না, এই অ্যাসপিরেশনটা ধীরে ধীরে গ্রো করেছে একটা পর্যায়ে এসে। তখন আমার কাছে রিয়েলাইজেশন আসছে যে ধরেন আমার ন্যাচারালি কিন্তু একটা ফ্যাক্টরি, যেহেতু আমাদের অফিসটা আসলে ফ্যাক্টরির মধ্যে, এই ফ্যাক্টরির সাথে একটা অ্যাসোসিয়েশন সবসময় ছিল, সুতরাং এইটা আসলে ন্যাচারালি গ্রো করেছে আর কি, বোথ সাইডস। বাট ফাইন্যান্স জিনিসটা আমি বুঝতাম না। আচ্ছা, ধরেন ট্রেজারি কী জিনিস, সেটা কী করে, তারপরে ক্যাশ ফ্লো ফোরকাস্টিং কেমনে করে, ফরেন কারেন্সি ডিলিংস কীভাবে করে, এইগুলো জিনিসপত্র আমি বুঝতাম না। তো আমি ওখানে আমাদের যে ফাইন্যান্স ডাইরেক্টর ছিলেন, খুব অনেক এক্সপিরিয়েন্সড, প্রায় 15 বছর উনি ফাইন্যান্স ডাইরেক্টর ছিলেন ওইখানে, ওই কোম্পানিটা পাকিস্তানিতে। তো ওনাকে যে আমি বলছিলাম যে আমি এগুলো একটু শিখতে চাই, আমাকে একটা সময় বের করে দাও। তো আমি সময়টা কিন্তু নিজেকে বের করতে হবে, এবং সময় বের করার সবচেয়ে বড় বেস্ট টুল হচ্ছে আপনার ডাইরেক্ট রিপোর্টদেরকে এম্পাওয়ার করা। এক্স্যাক্টলি। সো আমার কাজের 30% আমি সবসময় ডেলিগেট করার চেষ্টা করতাম আস্তে আস্তে, যে আমার নেক্সট লেভেল কতটুকু আমার কাজ নিতে পারে। যত বেশি আমি টাইম কাটাচ্ছি, আস্তে আস্তে আমি 30 থেকে 40% আসে ডেলিগেট করে দিচ্ছি, তাদেরকে কিন্তু আমি এম্পাওয়ার করতেছি। ওই যে ফ্রি টাইমটা আমি পেলাম, সেই ফ্রি টাইমটা অনেকে গল্ফ খেলে কাটায়, আমি কাটিয়েছি হচ্ছে অন্য ফাংশনের স্কিল শিখতে। না, আই থিঙ্ক দ্যাটস ওয়ান্ডারফুল। আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা একই রকম। আমারও তোমার মতো আই ওয়াজ লাকি। আমি মনে করি ইউনিলিভার যখন কাজ করি, ফ্যাক্টরি ছিল সাথে কালুরঘাটে, মনে। সো আমারও এক্সপিরিয়েন্স অনেকটা, এবং আমি মনে করি কালুরঘাটের সাথে থাকার ফলে আমি যে পরিমাণ শিখতে পারছি, এখন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি শ্যাম্পু কীভাবে বানানো হয়, ক্রিপ বানানো কীভাবে, সোপ কীভাবে বানানো হয়। সো ওই লার্নিংটা কিন্তু অন্য কোনো ট্রেনিং দিয়ে করা সম্ভব না।
সো আমার মনে হয় আমি অডিয়েন্সের জন্য বলবো যে মানে আমি সে যে পুরোপুরি এগ্রি করি, কন্টিনিউয়াসলি আমাদের লিডার হিসাবে হাঙ্গারটা থাকতে হবে যে উই ডোন্ট নো এভরিথিং। ওর তোমার ক্ষেত্রে ছিল ফাইন্যান্স, আমি যখন রুবিতে জয়েন করি তখন আমি টেকনোলজি অত বুঝতাম না। আমি মনে করছি আমি ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে আইটি নিয়ে কাজ করছি, সো আমি অনেক কিছু জানি, কিন্তু টেকনোলজি কোম্পানিতে হিসেবে আমি বুঝছি। সো আমার লার্নিংটা ছিল দুধ লেভেলে। সো আমাকে নতুন করে শিখতে হয়েছে। অ্যান্ড এসে টেকনোলজি কোম্পানি সিও হইতে গেলে অবশ্যই, ইভেন সিএফও থাকতে গেলেও আমাকে তো শিখতে হয়। সো আমাদের কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডমিটিং দ্য ফ্যাক্ট যে অ্যাট এনি লেভেল আমাদের কিছু শর্টকামিং থাকবে এবং জানার সিচুয়েশান হবে। সো আমার মনে হয় আমাদের দুজনের এক্সপিরিয়েন্স এই জায়গায় অনেকটা একরকম, এবং ওই হাঙ্গারটা না থাকলে আসলে টপ লেভেলে পৌঁছাতে পারে অনেকে, বাট সাস্টেন করাটা মুশকিল হয়ে যায়। এখানে একটা মনে পড়ে গেল দেখে বলতেছি গল্প। একদম জয়েন করেছে তখন 7 দিন হয়েছে। তো রাশেদ ভাই আমাকে একটা এত মোটা একটা ম্যানুয়াল ধরা দিল, সেলস এক্সিলেন্স সিরিজ লন্ডন থেকে আসছে। বললেন যে এটা একটু পড়ে টরে দেখে শুনে তোমাকে একটা ট্রেনিং দিতে হবে। সো 30 জনের মতন সেলসের লোককে ট্রেনিং দিতে যাব আমি। তো ভালো কথা, আমি আইবিএতে তো রাত জেগে পড়ে পরীক্ষা দিয়েছি অনেক। সো রাত জেগে পড়ে মোটামুটি ম্যানুয়ালটা ঘেটে টেটে বের করে ফেলছি কী কী জিনিস ছিল। বাট শক অফ মাই লাইফ ছিল যখন আমি ট্রেনিং দিতে গিয়েছি। আমি কিন্তু আগে মানে একটু কোচিং টোচিং পড়াতাম, সানরাইজ কোচিং সেন্টারে ছাত্রছাত্র পড়িয়েছি, সো এক্সপিরিয়েন্স আছে পড়ানোর। সো আমি মাঠের ক্লাসে ঢুকছি, 30 জনের মধ্যে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কত বছরের সেলসের এক্সপিরিয়েন্স। একজন লোককেও আমি পাই না 10 বছরের নিচে। ওয়াও। সো 10 বছর প্লাস বেস্ট সেলস রেপগুলোকে পাঠানো হয়েছে যারা এই মানে গ্লোবাল লার্নিংটা নিবে। এটা আমার শকিং ছিল যে এতগুলা এক্সপিরিয়েন্স লোককে এই 7 দিনের পুরনো একটা টেরিটরি অফিসার একটা ম্যানুয়াল করে আমাকে কী শেখাবো। তা আমি ওই মুহূর্তে একটা পরিবর্তন করি আমার প্ল্যানে। আমি বলছি দেখেন এগুলো পৃথিবীর মানে বেস্ট মানে লার্নিং স্কিল দেওয়া হয়েছে এই সেই হ্যান ত্যান। তা আমি আপনাদেরকে ওগুলো শেয়ার করি, আপনারা বলেন কোনটা বাংলাদেশে কাজে করবে আর করবে না, কারণ আমি তো ওটা জানি না, আপনি জানেন মাঠে কী হয়। তারপরে আমরা চলেন একসাথে শিখি, আমিও শিখবো আপনারাও শিখলেন, দুজনে মিললে আমরা মিলে আমাদের জন্য যেটা করণীয় সেটা তৈরি করব। সো আমার মেইন লার্নিংটা ওখানে ছিল যে লেটস নট টিচ, লেটস লার্ন টুগেদার। এই একই মন্ত্র আমি ফলো করে গেছি আমার সারা জীবনের ক্যারিয়ারে। এবং আমি সবসময় একটা জিনিস করতাম যেটাকে বলে হচ্ছে রিভার্স মেন্টরিং। অ্যাজ এ সিইও আমি কিন্তু ইয়াঙ্গার যে আমাদের ম্যানেজমেন্ট ট্রেনি বা গ্লোবাল গ্র্যাজুয়েটস আসে তাদের সাথে আমি একটা রিভার্স মেন্টরিং করতাম। ওদের কাছ থেকে শুনতে চাইতাম যে টেকনোলজি কীভাবে ওদের মাইন্ডসেট চেঞ্জ করছে, ওরা কী কী জিনিস অ্যাডাপ্ট করছে। ফলে আমার জন্য হয়তো আমি ওই লেভেলের নতুন টেকনোলজি নিজে ব্যবহার বা তৈরি করতে পারবো না, বাট আমার প্রশ্ন করার অ্যাবিলিটিটা বাড়তো। অ্যাবসলিউটলি, যাতে আমি আমার ইয়াং টিমকে প্রশ্ন দিতে পারি যে এটা কীভাবে সলভ করবে। না, এক্সিলেন্ট। সো আমরা এখন বিএসএনএম প্রেজেন্টস ইয়েট আনাদার পডকাস্টে আমরা শেহজাদ মুনিম থেকে শুনছি, অ্যান্ড দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই বিল নেশন। আমরা অনেক কিছু শুনলাম শেহজাদ মুনিমের সেলস টু সিও তো জার্নি, বাট আমরা আসলে শেহজাদ মুনিম থেকে আরও অনেক কিছু জানতে চাই। সেলস অ্যাজ এ প্রফেশন, হ্যাঁ, ইটস এ ওয়ান্ডারফুল প্রফেশন, বাট সামহাও এটা নিয়ে খুব বেশি কথা হয় না। হ্যাঁ, আমরা সেলস বলতে মনে করি একটা টেরিটরি অফিসার, টেরিটরি ম্যানেজার ফিল্ডে নিয়ে কাজ করে। হ্যাঁ, অনেক আছে 30 বছরই সেলসে ফিল্ডে কাজ করতেছে। আমার মনে হয় সেলসে যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মানটা পাচ্ছে না এখন ইয়াং জেনারেশন। তার নতুন আমাদের বাংলাদেশে এখনও 26 লক্ষ ছেলেমেয়েরা আনএমপ্লয়েড আছে। তুমি কি মনে করো এই সেলস অ্যাজ এ প্রফেশন ওইটা এই 26 লক্ষ থেকে 26 লক্ষ না হোক 1, 2, 3 লক্ষ লোকও যদি অ্যাবজর্ব করতে পারে ফিউচার ট্রেন্ড অনুযায়ী বা কারেন্ট টেকনোলজির ট্রেন্ড, তুমি কি মনে করো যে দিস প্রফেশন শুড বি ফোকাসড মোর দেন বিফোর অর লেস দেন বিফোর? এটা নিয়ে যদি একটু আলোকপাত করতে। 3টা উদাহরণ দিব। টেকনোলজি অনেক বেড়েছে, অনেক কিছু এগিয়ে আসছে। আজকেও ইনফ্যান্ট্রির সোলজার আছে, ফুড সোলজার এখনও কাজ করছে। টেকনোলজি অ্যাডাপ্ট করেছে কীভাবে বিভিন্ন ধরনের স্যাটেলাইট ড্রোন আসতেছে, কীভাবে ম্যানেজ করছে, সবই। তারপর ফুড সোলজার এখনও আছে, রোবটস দিয়ে রিপ্লেসড হয়নি। ফুটবল খেলা সবাই আমরা এনজয় করি, গ্লোরি পায় হচ্ছে স্ট্রাইকাররা, কিছু মিডফিল্ডাররা পায়,
বাট আপনার ডিফেন্স যদি খারাপ হয়, আপনি যতই ভালো টিম হয়ে থাকেন আপনি পারবেন না। Absolutely. বাট ডিফেন্সের কয়টা প্লেয়ারকে সবচেয়ে বড় কন্ট্রাক্ট পায় বা কিছু হয়, বাট ফুটবল টিমের কোচকে যদি জিজ্ঞেস করেন, লেজেন্ডারি, সে ডিফেন্সের টিমকে অসম্ভব রেসপেক্ট করবে। Absolutely. ক্রিকেট খেলাতে উইকেট কিপার প্রতিটা বল সে ধরে যাচ্ছে, একটা বলই হয়তো ড্রপ করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভাইটাল ওয়ান। হ্যাঁ, সুতরাং এগুলি কিছুটা থ্যাঙ্কলেস জব, বাট এক্সট্রিমলি ভাইটাল ফর অ্যান অর্গানাইজেশন টু বি সাকসেসফুল। আর সেই লিডার হচ্ছে ভালো লিডার, যে রিয়ালাইজ করে যে কার ঘামের উপরে সে দাঁড়ায় আজকে সাকসেস এনজয় করছে। যদি রেসপেক্ট না করে, যদি এটার পেছনে ফোকাস না করে, তাহলে সেই অর্গানাইজেশন উইক অর্গানাইজেশন। না, কিন্তু আমি যদি আরও একটু স্পেসিফিকলি জিজ্ঞাসা করি, মানে আমার নিজস্ব স্টাডিতে আমি যেটা বুঝতে পারি, এই যে IR4.0 অথবা AI, ChatGPT, এইসব অনেক কিছু জবের প্রোফাইলিং রিকোয়ারমেন্ট অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে। ইউ ক্যান সি অনেক জব আর ফিউচারে থাকবে না। আমি যদি ওইভাবে দেখি যে এত কিছু হচ্ছে, ব্যাক অফিস জব আন্ডার সিভিয়ার থ্রেট, ওয়েদার ইট ইজ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বা অনেক ক্ষেত্রে কল সেন্টারও বলা যায়, ওই জবগুলো থ্রেট আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি। বাট তুমি যেভাবে বললা সেলসে, আমার তো যদি যুদ্ধে নামতে হয়, আমার ফ্রন্ট এন্ডে কিন্তু ওই আর্টিলারি বলি আর সোলজার বলি তারা থাকছে। কোম্পানির ক্ষেত্রে কি একই জিনিস সত্য না? আমার তো কনজিউমারের সাথে, ডিস্ট্রিবিউটরের সাথে, এদের তো আমার তো ইন্টারেক্ট করতেই হবে। সো সেক্ষেত্রে কি ওরা কি এখনও রেলিভেন্ট কিনা? আমি এখন বলছি যে ইয়াং জেনারেশন যারা এখন মার্কেটে আসবে 5 years ডাউন দ্য লাইন, 3 years ডাউন, এটাকে ওরা কি তখন রিলেভেন্ট থাকবে সেলস প্রফেশনের জন্য? আমি মনে করি থাকবে। এবং খুব যেই অর্গানাইজেশন মনে করে যে এদের দরকার নাই, টেকনোলজি দিয়ে এদেরকে রিপ্লেস করা যাবে, সে 5 বছর ডাউন দ্য লাইন দেখবেন আবার ব্যাক করছে এখানে। আচ্ছা। আর বিএটিতে আমাদের একটা জিনিস খুব সিম্পল আছে, মার্কেটিংয়ে জব করতে হলে ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাট দ্য ফিল্ড। অ্যাবসলিউটলি। মানে আইভি লিগ ইউনিভার্সিটি থেকে পড়ে আসেও আমি ছেলেকে পাঠাইছি খাগড়াছড়িতে ফিল্ডে কাজ করতে। অ্যাবসলিউটলি। ওই ক্যারেক্টার এবং মেন্টাল ওয়্যারিং যদি না থাকে, তাহলে এই ছেলে বা এই মেয়ে মানে অ্যাকচুয়ালি লং টার্ম লিডারশিপে আসতে পারবে না। এটা ভেরি সিম্পল। আমরা ফিল্ডে বিশ্বাস করি, সেটা যদি ভালো হয় ভুল হয় সেটা হতে পারে। আর আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওই মাটির গন্ধটা পাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। আপনার হিউম্যান ইন্টারাকশন ইজ কি। আর যেটা আমি সবসময় বলছিলাম যে মোমেন্ট অফ ট্রুথ, ওই সময় আপনার টেকনোলজি বলেন, যাই অ্যাডাপশন বলেন, হিউম্যান অ্যাবিলিটি টু অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ ইট, ওই স্প্লিট সেকেন্ডে যে ডিসিশনগুলো নিতে হয়, সেখানে আপনি অটো পাইলটে প্লেন চালাতে পারেন, আসলে কিন্তু প্লেন চালানোর জন্য পাইলটের দরকার হয় না। ওই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় একটু নজর দেয়, বাকিটুকু ক্রুজ ফিল্ডে চলে। তো পাইলট বসে কেন? এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে মোমেন্ট অফ ট্রুথটাকে ক্যাপচার করার জন্য, যে এই সময়ের ডিসিশনটা তাকে নিতে হবে, অ্যান্ড দ্যাট ক্যান সেভ লাইভস অ্যান্ড দ্যাট ক্যান মেক শিওর দ্যাট অপরচুনিটিজ অনেক সময় ফাস্টার অ্যাকচুয়ালি নেভিগেট করতে পারে। যখন টেইল উইন ভালো আছে, ওকে অ্যাকচুয়ালি এনার্জি কনজার্ভ করতে পারে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে যেই অর্গানাইজেশনের অনগ্রাউন্ড সেলস ফোর্সের স্ট্রেংথ উইক থাকবে, আপনার নাম্বার ভ্যারি করতে পারে, টেকনোলজি হয়তো আপনাকে নাম্বার কমাতে দিতে পারে, বাট আপনি যদি কমপ্লিট হিউম্যান ইন্টারাকশন উঠায় ফেলেন, দেন আপনি দেখবেন যে আপনি কখন যে অ্যাকচুয়ালি বাসটা মিস করে গেছেন আপনি নিজে বুঝতে পারবেন না যে একটা কম্পিটিশন। আমি কোশ্চেনটা একটু ঘোরায় করি। জি। গত 7-8 বছর তোমার সাথে আমরাও খুব ক্লোজলি কাজ করেছি যখন আমরা রুবিতে ছিলাম, অ্যান্ড তুমি কিন্তু সবসময় নতুন টেকনোলজি অ্যাডাপশনে ইউ আর অলওয়েজ ভেরি প্রোঅ্যাক্টিভ, ইউ অ্যান্ড ইউর টিম। এই যে এটাতে অনেক তো প্রোডাক্টিভিটি বাড়ছে, আই নো, বিকজ উই হ্যাভ ডান ইট ফিউ থিংস টুগেদার। এখন কথা হচ্ছে যে এই যে গত 7 বছরের যদি এক্সাম্পল ধরি, যেটা আমি নিজে তোমার অনেক ভালো কাজগুলো আমি দেখেছি টেকনোলজিক্যাল এন্ডে, তাতে কি লোক সংখ্যা কমেছিল সেলসে? আমাদের ক্ষেত্রে কমেনি, আমাদের ক্ষেত্রে বেড়েছে। আমি আমাদের ম্যাসিভলি বিজনেস গ্রো করেছে না, এটা বেড়েছে না। আমি যে পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে অনেকে বুঝার জন্য, যেটা হয় সেলসে কিন্তু বিকজ অফ নট ইউজিং টেকনোলজি, একটা সিগনিফিকেন্ট টাইম যারা ফিল্ডে কাজ করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়। আমি রুবিতে থাকতে আমি একটা স্টাডি করেছিলাম, যেখানে দেখা যেত যে ব্যাচেলার ফিল্ডে কাজ করতে পারে 35%, 15% ট্রান্সপোর্টেশন টাইমে চলে যায়, আর 45 to 50% তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ওই হেড অফিসে রিপোর্ট করো, ওইটা এই রিপোর্টিং অ্যান্ড নলেজ এইসব করতে করতে কিন্তু তাদের 50% প্রোডাক্টিভ কমে যেত।
বাট এই যে টেকনোলজি ইউজের মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে ইউ রিমুভ দ্যাট 50%, হ্যাঁ, বাট ওই 50% ওইটা কিন্তু 5% চলে আসছে। সো আমার মনে হয় টেকনোলজি ইজ নট গোয়িং টু বি এ থ্রেট ফর সেলস, রাদার আমি বলবো এটাকে ওদের প্রোডাক্টিভিটি বাড়িতে সাহায্য করছে। নাম্বারে কিন্তু ইম্প্যাক্ট করে না। অফকোর্স তোমার চ্যালেঞ্জ থাকে যে পার হেড আমার রেভিনিউ দিনকে দিন কমাইতে হবে, নাম্বার বাড়তে পারে, বাট পার হেড এমপ্লয়ি কমতে হয়, তাই না? এটা আপনার লিডারশিপ মাইন্ডসেটের উপর অনেকখানি ডিপেন্ড করে। অনেকে মনে করে যে আচ্ছা আমার মার্কেট শেয়ার মানে বেশ স্ট্রং একটা মার্কেট শেয়ারে চলে আসছি আমি, এখন আমার এফিসিয়েন্সি ড্রাইভ করে কিছুটা কস্ট কাটিং করে আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি এনহ্যান্স করে আমি প্রফিটেবিলিটি বাড়াতে পারবো। বা আপনার যদি গ্রোথ মাইন্ডসেট থেকে থাকে যে আমি কন্টিনিউয়াসলি গ্রো করতে, এই গ্রোথে আমি হ্যাপি না, আমি এর চেয়ে আরও বেশি গ্রোথ করতে চাই, সো আপনার হাতে অপশনস হচ্ছে ওটাই যে আমি প্রোডাক্টিভিটি সেভিং দ্য টেকনোলজিতে আপনি কিছু রোল কমাতে পারেন চাইলে, সে 10-20% আপনি কমা ফেলতে পারবেন। বাট আপনি যদি বিলিভ করেন যে আমি আসলে যেই গ্রোথ নিয়ে আসছি আমি সেটাকে অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়ালি গ্রো করা সম্ভব, এই মার্কেটে পোটেনশিয়াল আছে, দেন আই উইল ডাবল ডাউন অন মাই মানে রেভিনিউ আর্নার। সেলস ইজ দ্য পিপল যে আমার কাছে টাকা নিয়ে আসে আমার ঘরে। আমার মানে সুপার পয়েন্ট ইউ আর হাইলাইটিং। আমার মানে অডিয়েন্সের জন্য যেটা বলবো যে একটা জিনিস এই মুহূর্তে আমরা বের করে ফেললাম যেটা শেহজাদ মুনিম থেকে, সেটা হচ্ছে যে সেলসে আমাদের বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ অপরচুনিটি। যদি গ্রোথ মার্কেট ধরা হয়, বাংলাদেশ ইজ ডেফিনেটলি আমাদের দ্য টপ ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওই গ্রোথ, এবং আমরা যদি শেহজাদ মুনিমের কথা বুঝে থাকি, বাংলাদেশে হিউজ গ্রোথ অপরচুনিটি আছে অন দ্য টপ অফ অ্যাজ এ লিডার। তার যদি গ্রোথ মাইন্ডসেট থাকে, ডেফিনেটলি সে ফার্স্টে ইনভেস্ট করবে সেলসে, এবং সেলসে ইনভেস্ট করলে সে উইল ট্রাই টু ক্যাপিটালাইজ দ্য ফিউচার বেনিফিট এখন বাই ডিপ্লয়িং দিস রিসোর্সেস। সো আমি যেটা দেখতে পাচ্ছি তোমার কথা যদি আমি সামারাইজ করি, আগামী 8-10 বছরে বা 15 বছরে সেলস প্রফেশনের ডিমান্ড কমার কোনো চান্স আমি দেখি না, কনসিডারিং কান্ট্রি অপরচুনিটি অ্যান্ড ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। আমরা কিন্তু খুব বেশি ইন্ডাস্ট্রিতে খুব স্যাচুরেশন লেভেলে কিন্তু যাইতে পারি নাই, তাই না? সো আমার মনে হয় সেলসের যারা চিন্তা ভাবনা করতেছেন বা যারা চিন্তা করছেও না, তারাও শুড সিরিয়াসলি কনসিডার দিস ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট জব ইন দ্য মার্কেট। এটাকে আমি কনক্লুড করতে পারি। ইফ ইউ হ্যাভ এ ডিফারেন্ট থট, অফকোর্স ইউ শুড শেয়ার। অফকোর্স আমার কাছে মনে হয় যে এই জিনিসটা গ্রো করবে, কারণ যেটা আপনি বললেন যে এত ছোট জিওগ্রাফিতে এত হাই নাম্বার অফ কনজিউমার্স এবং আমাদের পারচেজিং পাওয়ার সিগনিফিকেন্টলি বাড়ছে, সো কনজিউমার ডিমান্ড বাড়ছে। আপনার এখন আমরা যে ধরনের প্রোডাক্ট ইউজ করতেছি সেটার আরও মেনি ফোল্ড বাড়বে, যেহেতু আমাদের পারচেজিং পাওয়ার আসলে বাড়ছে যেভাবেই আমরা বলি। সুতরাং সেলস ইজ সামথিং ওয়্যার ফোকাস থাকাই উচিত প্রত্যেক প্রতিষ্ঠানে। এবং আপনারা দেখবেন যে হয়তো এখন যারা মার্কেট লিডার আছে, they will face new and very different competitors, এবং তারা আসবে কারণ হচ্ছে আমাদের মার্কেট এখন একটা পারচেজিং পাওয়ারের ওই গ্লোবাল যে ম্যাট্রিক্সগুলো থাকে, যে এই মার্কেট এখন রাইপ ফর হারভেস্টিং বলে, বাংলাদেশ ওই থ্রেশহোল্ডটা পৌঁছিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার যে সমস্ত অর্গানাইজেশন গ্লোবাল কোম্পানি বাংলাদেশকে কনসিডার করে নেয় আগ পর্যন্ত, অনেক গ্লোবাল কোম্পানি আছে যাদের ফুটপ্রিন্ট নাই বাংলাদেশে, তাদের প্রোডাক্ট একটু একটু করে বিক্রি হয় এখানে, দে উইল কাম অ্যাবসলিউটলি। অ্যান্ড যখন সে আসবে তখন সে প্রথম কাজটা কি করবে? আপনি যদি আমাদের বিএটির এক্সপিরিয়েন্স যদি বলি আজকে, উই ওয়ার ওয়ান অফ দ্য বেস্ট সেলস কোম্পানি ইন দ্য কান্ট্রি ফর শিওর। বাট বাংলাদেশে যখন টেলিকম বুমটা হয়, যখন গ্রামীণ ফোন আসে মেইনলি, তারপরে রবি, সবাই যখন আসছে, আমরা এক বছরে হাইয়েস্ট নাম্বার অফ পিপল লুজ করেছিলাম অর্গানাইজেশন। ইউনিলিভার একই অবস্থা, ওভারনাইট। সো সেলসের পিপলের ডিমান্ড ওয়েন্ট থ্রু দ্য রুফ। অ্যাবসলিউটলি। কারণ যে কোনো প্রতিষ্ঠান যখন মার্কেটে ইনভেস্ট করছে, সে মার্কেট শেয়ার গেইন করতে হলে অন দ্য গ্রাউন্ড মানুষের দরকার হবে। আপনি যত টেকনোলজি দিয়ে ওটাকে মানে এফিসিয়েন্সি নিয়ে আসতে পারেন, ওই সিচুয়েশনে আপনার জন্য ওটা কিন্তু উইকনেস হয়ে বসতে পারে। অ্যাবসলিউটলি। আমার মনে এখানে কোনো দ্বিমত নাই। আমার মনে সেলস অনেক প্রফেশন ইজ আন্ডার থ্রেট বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বাট দিস ইজ ওয়ান প্রফেশন ইজ গোয়িং টু বি দেয়ার ফর এ লঙ্গার পিরিয়ড। অ্যান্ড বাংলাদেশের পার্সপেক্টিভে আই ডোন্ট সি এনি রিস্ক যারা কিছু সেলস ফোর্সে আসতে চায়। এখন বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, এগেন এটা আমাদের টার্গেটিং টু আমাদের ইয়াং অডিয়েন্স যারা 2-3 বছর বা 5 বছরের মধ্যে মার্কেটে আসবে, দুই অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে যে কি করা উচিত তাদেরকে
তারা যদি মনে করে বেসড অন আওয়ার ডিসকাশন যে সেলস ফোর্সে তাদের আসতে গেলে কি কি কোয়ালিটি বিল্ড আপ করতে হবে, সফট এবং হার্ড স্কিল, এটা নিয়ে যদি একটু গাইডেন্স দেওয়া যায় তাহলে আমাদের আমার ইয়াং অডিয়েন্সরা এটা নিয়ে এখনই চিন্তাভাবনা করতে পারে। সবচেয়ে বড় অ্যাডভাইসটা হচ্ছে যে ক্যারিয়ারটা প্রায় 30 বছরের হবে ওকে, যখন জয়েন করতেছে, এটা মাথায় রাখতে হবে প্রথম, যে আমি 30 বছর চাকরি করবো হয়তো বা। তো এই 30 বছরের চাকরিতে আমি এক লাফে সিইও হব না। আর সিইও হওয়ার স্বপ্ন দেখবো কি দেখবো না সেটাও একটা ব্যাপার। সবাইকে সিইও হতে হবে না, অথবা হেড অফ ফাংশন হতে হবে না, কেউ হয়তো স্পেশালিস্ট ক্যারিয়ারও করতে পারে। কিন্তু ওই যে একটা বাড়ি বানানোর মতন আপনি কত তালার ভিড় দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কি কাজ করতে যাচ্ছেন। তা আপনি যদি 2 তালার ফাউন্ডেশন দেন তা 2 তালা হবে, যদি আপনি 50 তালার করেন তাহলে 50 তালার মতন হবে। সো ডিপেন্ড করে যে 30 বছরের ক্যারিয়ারে আমি আসলে যদি স্ট্রং ফাউন্ডেশনটা করার জন্য কি কি কাজ করা দরকার। ফাউন্ডেশন স্ট্রং আমাদের করতে হলে বাংলাদেশের ছেলেমেয়েরা সব ওই সিও হতে চায় আর কি, ওইটার চিন্তা করে তুমি গাইডেন্স দাও যে কীভাবে ফাউন্ডেশনটা স্ট্রং করবে। ফাউন্ডেশন স্ট্রং করতে হলে প্রথমে কষ্ট করতে হবে একটু, এবং কষ্টের জায়গাটাই হচ্ছে সেলস এক নম্বর, এবং এক্সপিরিয়েন্সটাকে মনে করতে হবে। এটা আমি একটা আমার সিভিতে আসলে লিডারশিপ লেভেলের আমি কতটুকু কাজ করেছি, কত বড় সেলস টিম করেছি, কি অ্যাচিভ করেছি, নাম্বারসগুলো ক্রিস্টাল ক্লিয়ার আসবে। এর চেয়ে কেউ হাইড করতে পারবে না। আমি এত টাকার সেলস ব্যবসা নিয়ে ঢুকেছিলাম, আমি এত টাকা রেখে গেলাম, এর চেয়ে বেটার ক্রিস্টাল ক্লিয়ার আর কি কিছু হতে পারে না। তো সেলসের বিজনেসে এটা আসে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস, বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশার এবিলিটিটা, যেটা অনেক দিন পর্যন্ত কাজে লাগবে ক্যারিয়ারে। ইন্ট্রোভার্ট মানুষজনকে কিন্তু বেশি দূর মানে ওই স্পেশালিস্ট জবে যেতে পারে, বাট এক্সট্রোভার্টিজম শিখতে হবে। কথা বলা, একটা জায়গায় দাঁড়ায় একটা অডিয়েন্সে কথা বলা শেখা, এটা কিন্তু ন্যাচারালি আসে না। আমি কিন্তু ইউনিভার্সিটিতে ভালো প্রেজেন্টার ছিলাম না, বাট আমার প্রেজেন্টেশন স্কিলসের বুনিয়াদ হয়েছে 300 দোকানদারের সামনে প্রেজেন্ট করতে দাঁড়ায়। আগে তো আইবিএতে আমার পা কাঁপতে হয়তো প্রেজেন্ট করতে, 300 লোকের সামনে প্রেজেন্ট করে আসছি। অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ। মানে এটা মাল্টিফোল্ড অফ এক্সপিরিয়েন্স বাড়ে, এবং একটা লোক না করতেছে আমাকে, না শোনাটা যে স্কিল, এটা একটা বিরাট ব্যাপার। আমি 10টা কল করব, তার মধ্যে হয়তো 8 জন না বলবে, ওই 2 জন যে আমাকে হ্যাঁ বললো, এই দুটাই আমার জন্য লাভ। আর ওই যে 8 জন না বলেছে তার কাছে আমি বারবার যাব, দেখবেন যে ওই 8 জনের মধ্যে থেকে আরও 2 জন রাজি হয়েছে পরবর্তীতে, এবং ওই যে 4 জন আমার সাথে থাকলো, এই 4 জন হচ্ছে আমার অ্যাসেট। এটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। তারপরে আমি তো অনেক কিছু ফেস করছি। আমি যখন মার্কেট ভিজিটে গেছি, একবার মনে আছে টেকনাফে, ওইখানে নেটওয়ার্ক এত খারাপ ছিল, পুরা খবর চলে আসছে রবির সিও আসছে, পুরা গ্রামগঞ্জ আমাকে ঘেরাও করে ধরছে, এত বাজে নেটওয়ার্ক, এই সে কী কী করতেছেন আপনারা। সো এই ধরনের উইয়ার্ড এক্সপিরিয়েন্স কিন্তু ফেস করতে হয়। তারপর আমরা যখন ডিস্ট্রিবিউটরের কাছে যাই, ডিস্ট্রিবিউটর যদি কোনো কারণে আনহ্যাপি থাকে, সে কিন্তু মুখ মানে রেখে রেখে কথা বলে না। কোনো কনজিউমার যদি আনহ্যাপি থাকে, সো এই ধরনের নেগেটিভ ফিডব্যাক কিন্তু আমাদের যে কোনো মার্কেটই থাকে, আমাদের কিন্তু এগুলো শুনতে হয়। সো আমরা একটু মোটা হইতে হবে। সো আমি যদি সামারাইজ করি, একটা নাম্বার বলে সবচেয়ে বড় হচ্ছে হার্ড ওয়ার্কিং, নাম্বার 2 ইন্টারপার্সোনাল স্কিল, 3 নাম্বার যেটা বলা হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এই 3টা যদি করা যায় তাহলে একটা মানুষ প্রিপারেশন নিতে পারে। সো আমি যদি কোশ্চেনটা একটু উল্টায় বলি, কারা, আর আরেকটা জিনিস বললো যে ইন্ট্রোভার্ট হলে চলবে না, ইন্ট্রোভার্ট হলে স্পেশালাইজ লাইনে যেতে হয়। সো এক্সট্রোভার্ট হইতে হবে। এবং তোমার সাথে আমার একটা মিল আছে, আমি কিন্তু বেসিক্যালি ইন্ট্রোভার্ট একটা পার্সন, কিন্তু আমি যখন সিও হওয়ার স্বপ্ন দেখা শুরু করলাম, আই গট দ্যাট ফিডব্যাক। আমি যদি ওই ইন্টারপার্সোনাল স্কিলটা না ডেভেলপ করি, আই ক্যান নট রিচ টু দ্যাট লেভেল। সো উই ডেভেলপ দ্যাট স্কিল। সো আমরা যদি জানি আমাদের লিমিটেশনটা, লাইক উই ক্যান ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। সো এখন যদি উল্টায় বলি, কারা কারা এই প্রফেশনে আসার চিন্তাই করা উচিত না। হ্যাঁ, কারণ এখন সবাই যদি এখন তোমার কথা শুনে সব সেলসে জয়েন করা শুরু করে, পরে যদি ওরা সাকসেসফুল না হয়, তখন বলবো যে না, শেহজাদ মুনিম মাতাবাড়ির প্রোগ্রামে গিয়ে এইসব ভুল গাইডেন্স। সো কারা আসা উচিত না? যাদের একটু টেনাসিটি কম, ডিফিকাল্টিজ মধ্যে ডিল করতে পারে না অনেক সময়, এবং এই একটু এক্সাম্পল দেবো, বুঝাও।
অনেকে আছে যারা মানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে খুব কমফোর্ট ফিল করে, যে আমি ধীরে সুস্থে প্ল্যান অর্গানাইজভাবে জীবনটা আমার 9 to 5 টাইপের জিনিসপত্র আমি একটা ডিসিপ্লিনে রেগুলারে চলতে থাকে। তাদের জন্য এই ইয়েরা, কারণ এটা হচ্ছে মার্কেট ইজ গোয়িং টু ফ্লাস্টার ইউ উইথ, মানে এখানে এই প্রবলেম, হঠাৎ করে একটা স্ট্রাইক হয়ে গেছে অমুক জায়গায়, গাড়ি চলতেছে না, কেন জানি একটা প্রবলেম। এইটাকে এনজয় করতে পারতে হবে। যে আমি মনে করি যে ডিসরাপশনস আর দ্য বিগেস্ট অপরচুনিটিস। আপনি মনে করতে পারেন যে ডিসরাপশনস হচ্ছে বড় প্রবলেম, বাংলাদেশের মতন জায়গায় আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল দেশে। আমি মনে করি যে এটা বিগেস্ট অপরচুনিটি অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন, কারণ কেউ একজন ফেল করবে ডেলিভারি করার জন্য। আমি ওইখানে ওই সুযোগটা আমাকে নিতে হবে। তো যে ওই ডিসরাপশন এবং মানে চ্যালেঞ্জেস এনজয় করে, তার জন্য সেলসের জব, তার জন্য এই পাথ। আর যদি আপনি খুব অর্গানাইজডভাবে থাকতে চান অ্যান্ড অল দ্যাট, আমি একটা কথা অনেকজনকে বলেছি যে if you want everything predictable and nice, go and invest in Switzerland and your return will be 0.4% if you do well. Absolutely. Otherwise, come to Bangladesh, it may give you 20% return. Right. But ওই আনপ্রেডিক্টেবিলিটি, আনসার্টেনিটি অ্যান্ড ডেভেলপিং মার্কেটের যে চ্যালেঞ্জেস, সেটাকে যদি এনজয় না করে, তাহলে তার এই পাথ না। তার জন্য সেফ অ্যান্ড সিকিউর পাথ আছে। এনজয় দ্যাট অলসো ইজ কোয়াইট রিওয়ার্ডিং ইন এ ডিফারেন্ট ওয়ে। বাট ইটস লাইক যে আমার মানে কোন কারি খেতে পছন্দ করে, নাকি আমি ব্ল্যান্ড একটা ওই কি জানি স্যান্ডউইচেস পছন্দ করি। চমৎকার। সো যারা আসলে ফান্ডামেন্টালি যারা একটু লেজি, ইজি গোয়িং এবং ফান্ডামেন্টালি লেজি হয়তো আমি বলবো না অ্যাকচুয়ালি, মানে তারাও হার্ড ওয়ার্কিং আছে। লেজি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ইউর দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট, অপরচুনিটিটাকে গ্র্যাব করা। জি, ডিসরাপশন থেকে অপরচুনিটি আসে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবসময় বলি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটিস। আমি কিছুদিন আগে ডেলি স্টেটে লেখাও লিখেছিলাম, বাট নট ফর এভরি ওয়ান। বাট ওই জায়গায় টিম যদি ডিসরাপশন দেখার ফলে একটা গ্রুপ হয়ে যাবে কি, ফিউজ হয়ে যাবে, ও মাই গড অ্যানাদার স্ট্রাইক, অ্যানাদার হরতাল, ও বলছে আমার একটা টার্গেটটা মিস হয়ে গেল। ইনস্টেড অফ দ্যাট হি হ্যাজ টু থিঙ্ক ডিফারেন্টলি। তুমি যেটা বলতে চাচ্ছ না, এই ও মাই গড, এই ডিসরাপশনটা তো শুধু আমার জন্য না, এটা তো সবার জন্য। এই যে ভ্যাকুয়াম ক্রিয়েট করবে কম্পিটিশনের ক্ষেত্রে, ক্যান এ গো অ্যান্ড গ্র্যাব ইট, দ্যাট রিকোয়ার্স এজিলিটি। এখানে আমি যদি একটু চুপ করে বসে থাকি, ঘটনাটা শুনি না, তাহলে কিন্তু হবে না। কারণ সেলস আর ড্রিভেন বাই ডেইলি টার্গেট। আমরা ফাইন্যান্সের লোক যদি কাজ করি বা সিও হিসেবে কাজ করি, আমরা একটা ঘটনাতে আরেকটা ঘটনাতে কম্পিটিশন করে ফেলতে পারি, কিন্তু সেলস যে ফিল্ডে কাজ করে ডেইলি টার্গেটে কিন্তু ওর মেইন টার্গেট, এবং ডেইলি টার্গেট সে মিস করবে, আবার আরেকদিন অ্যাচিভ করবে, আবার ডিফারেন্টলি চিন্তা করবে। সেলসের রিজেকশন হবে, নিবে না, দোকানদার বলবে ভাগেন, খারাপ কথা বলবে। বাট ওর কাছে আবার ফেরত যে ওকে উইন করাটাই মধ্যে যে আনন্দটা পাওয়া, সেটা পাইতে হবে। সেটা যদি আমার ডিএনএতে না থাকে, তাহলে সামথিং এলস ফর মি। যেমন ইউনিভার্সিটি নিয়ে একটা সেদিন আলোচনা হচ্ছিল, একটা খুবই ইন্টারেস্টিং টপিক মাথার মধ্যে চলে আসলে তাই বলতেছি। একজন লোক বলছিলেন যে তার ছেলেটা কোনো একটা সাবজেক্টে সে সব স্ট্রেট 4 পাওয়া ছাত্র, মানে সব কটাতে এ প্লাস টাইপের নাম্বার পায়, হ্যান ত্যান। কোনো একটা সাবজেক্টে তাকে মানে টিচারের সাথে কিছু একটা হয়েছে, হ্যান ত্যান, তাকে আনফেয়ারলি কোনো একটা নাম্বার দিয়েছে, বি বা বি প্লাস দিয়েছে আর কি। তো এটা নিয়ে উনি অনেকক্ষণ ধরে মানে বলতেছিলেন যে এগুলায় বাংলাদেশের এটা সমস্যা, যে এরকমভাবে একটা নেপোটিজম হয়েছে বা কিছু একটা হয়েছে, এটা নিয়ে কমপ্লেন করছেন। তো আমি হেসে বললাম যে আপনার আসলে যেই ভদ্রলোক আপনার ছেলেকে ওই বিটা দিয়েছে, তাকে যে আসলে থ্যাংক ইউ দেওয়া উচিত। তো সে আমার দিকে অবাক হয়ে তাকায় থাকলো যে আপনি কী বলতেছেন এটা। তার মানে না হলে আপনার ছেলে দেখেন, আপনি বলছেন যে সব এ পেয়েই আসতেছে, ও জীবনে তো ফেলিয়ারই টেস্ট করলো না। ওয়ার্ল্ডটা তো পারফেক্ট না, আনফেয়ার কিছু হবেই জিনিসপত্র, ডিসরাপশনস আসবে জিনিসপত্রের মধ্যে। সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, সেটাকে ওভারকাম করে আবার ওই টেনাসিটি নিয়ে আরেকটা বা ট্রাই করার মতন আমার অ্যাবিলিটি না থাকে, তাহলে আমি সুইজারল্যান্ডের জন্য তৈরি করছি তাকে। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন ইন বাংলাদেশ অ্যান্ড ডেভেলপিং ওয়ার্ল্ডের ফ্লেভার অ্যান্ড টেস্ট এনজয় করতে হবে, তাহলে লাইফে কিছু ধাক্কা খেতে পারতে হবে। ধাক্কাটাকে মানে নেগেটিভলি না নিয়ে ওটাকে দেখতে হবে যে এটা আমার অপরচুনিটি কেমন হতে পারে, হাউ ক্যান আই অ্যাকচুয়ালি উইন ওভার দিস প্রবলেম। ওই মেন্টালিটিটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই লাইনে কাজ করার জন্য। আচ্ছা, একটা এতক্ষণ আমরা ডিসকাস করতেছি, একটা জিনিস আমি মিস করে ফেলছি। এই যে
লাইক আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি ওয়াজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, আমরা যে ধরনের কাজ করে আসছি কর্পোরেট লাইফে, আমরা যখন নিজে ট্রাই টু বি সাকসেসফুল, অফেন ইট ইজ অ্যাট দ্য কস্ট অফ ফ্যামিলি। হ্যাঁ, উই গিভ আওয়ার মাইন্ড, হার্ট অ্যান্ড সোল টু আওয়ার জব। নোয়িং ইউ, তুমিও অনেকটা এইরকম। আমি জানতে চাই যে ফ্যামিলি ফ্রন্টে, হ্যাঁ, একটা হচ্ছে প্রি ম্যারেজ, পোস্ট ম্যারেজ, এইটা হাউ ডিড ইউ ম্যানেজ, এবং ওইটা কীভাবে কন্ট্রিবিউট করছে তোমার সাকসেসের পিছনে, মানে বিকামিং এ সিও অ্যান্ড পুরো জার্নিটাতে যদি ফ্যামিলি সাপোর্ট না পাওয়া যায়, আমার এক্সপিরিয়েন্স বলে ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। ওইটা একটু যদি একটু শর্টলি হাইলাইট করো। এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং একটা কথা আছে না যে ইট টেকস আ ভিলেজ টু মেক এ ম্যান সাকসেসফুল অর এ ওমেন সাকসেসফুল। সবার সাপোর্ট অ্যান্ড ওই ইকোসিস্টেমটা থাকতে হয়। এবং আমার ক্ষেত্রে আমি তো অনেক জায়গায় বলেছি, আমার ওয়াইফ প্লেড আ সিগনিফিক্যান্ট রোল। সে কখনো কাজ করেনি, চাকরি যেটাকে বলে আর কি, অন্য একটা প্রফেশন সে কখনো করেনি, বাট একটা খুব ইম্পর্টেন্ট জব করেছে, সেটা হচ্ছে টু এনশিওর দ্যাট দের ইজ পিস অ্যাট হোম। অ্যাবসলিউটলি। সো আমার সাথে পাকিস্তানের মতন ডিফিকাল্ট মার্কেটও ট্রাভেল করেছে, সেখানে আমার সন্তান নিয়ে আমরা ছিলাম অ্যান্ড এনজয় করেছে। আবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতন সুন্দর জায়গাতেও আমাদের সাথে ছিলাম। বাট এই যে পুরো জার্নিতে ব্যাক এন্ডের সাপোর্ট যেটাকে বলে, যে বাসায় যে আমাকে আর চিন্তা করতে হচ্ছে না অনেক কিছু নিয়ে, আই এম পুটিং মাই 100% ইনটু দ্য জব, এটার পিছনে ওই যে মানে ডিফেন্সের প্লেয়ারের রোলটা সে প্লে করে গেছে। কিন্তু হ্যাঁ, আমার ছেলে বড় হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ রেজাল্ট করছে, সব কিছু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেগুলি কিন্তু আমি অত সময় দিতে পারি না, সে দিয়েছে। অল দ্য ক্রেডিট গোস টু হার। লাইফ ইজ এর জন্য এই জায়গাটা আমরা অনেক সময় আমার লিডাররা ওনাদের ক্রেডিট যতটা পাওয়া উচিত, হ্যাঁ, আমরা অনেক সময় দেই না। ইভেন আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়, সে শুধু আমার ফ্যামিলির সাথে যতটা না আমার যোগাযোগ, আমার ওয়াইফের তার চেয়ে 10 টাইমস বেশি। হ্যাঁ, অনেক সময় আমার সাথে আমার ভাই বোনদের যদি সম্পর্ক থাকতো না, যদি সেটা না রাখতো। সো আমার আমাদের আমি বলবো পার্টিকুলার তোমার সাকসেসের পিছনে আমাদের ফ্যামিলি অলসো প্লেড এ সিগনিফিক্যান্ট রোল। এবং যারা আমরা ফিউচারে যারা সেলস লিডারশিপে আসতে চায় বা ওইখান থেকে আবার সিও হতে চায়, তাদের আমার মনে হয় ফ্যামিলি ফ্রন্টটা কে ইম্পর্টেন্স দিতে হবে। নাহলে কিন্তু ইটস নট দ্যাট, মানে ফ্যামিলি লাইফে যদি হ্যাপি না থাকে, আমি একটাও লোক চিনি না যারা ফ্যামিলি ফ্রন্টে এক্সট্রিমলি আনহ্যাপি অ্যান্ড দে বিকাম ভেরি সাকসেসফুল ইন লাইফ। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স আমি দেখি না, আমি জানি না তোমার সেটা আছে কি না। সো এগেইন আমরা এখন একটু টপিকস চেঞ্জ করবো। আমরা অনেক কিছু জানলাম শেহজাদ মুনিমের সিও হওয়ার জার্নিতে, ফ্যামিলি কন্ট্রিবিউশন, আমরা নতুন জেনারেশনের জন্য কী কী টিপস সেটাও আমরা শুনলাম। আমরা আবার আমাদের বিএসএনের প্রেজেন্স ইয়েট আনাদার পডকাস্টে নেক্সট সেশনে যাব। কিছুদিন আগে আমরা কিন্তু একটা দেশে বড় ধরনের একটা আন্দোলন হয়ে গেছে, লেড বাই স্টুডেন্টস। এই যে আমরা আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা মাইন্ডসেট ছিল, এই যে ইয়াং আমাদের ছেলেমেয়েরা আছে, মানে আমাদের ছেলেমেয়েরাই বলতেছি, এই ছেলেমেয়েদেরকে আমরা মনে করতাম এই ডিজিটাল যুগে সারাক্ষণ ডিজিটাল গেম নিয়ে বিজি, মোবাইল নিয়ে বিজি, আর আমরা অনেকে চিন্তা করি যে তারা কি নষ্ট হয়ে যাচ্ছে, রিয়ালিটির সাথে কোনো সম্পর্ক নাই। এই ধরনের কিন্তু মাইন্ডসেট আমাদের ওল্ড জেনারেশনের মধ্যে ডেভেলপ করছিল, অ্যান্ড ইট ওয়াজ স্ট্রং বিলিভ অ্যান্ড ফিলিং। কিন্তু ওরা যে গত কয়েক মাসের মধ্যে যে কাজটা করে দেখালো, এটাতে কিন্তু আমার মনে আমাদের মানে ওল্ড জেনারেশন বলি, মিড জেনারেশন বলি, তাদের অনেক পয়েন্ট অফ ভিউতে চেঞ্জ আসছে, আমারও আসছে। তোমার পার্সপেক্টিভে বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, কারণ তুমি বাংলাদেশে অনেকদিন ধরে আসো, এই যে এটার ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার, স্কিল ডেভেলপমেন্ট হোক, প্রফেশনাল ডেভেলপমেন্ট হোক, এটার ইম্প্যাক্টটা কী, এটা কানেকশন তুমি যদি আনতে পারো কিছু। আমি জানি না বেশি কমপ্লেক্স কোয়েশ্চেন করলাম কি না, কিন্তু আমি মনে করি অনেক ধরনের চেঞ্জ হয়তো নিয়ে আসবে। আপনি যদি ইতিহাসটা আমাদের দেশের দেখেন, 52 ভাষা আন্দোলন করেছে কারা? ছাত্ররা। স্বাধীনতা যুদ্ধে মেজরিটি প্রাণ দিয়েছে ইয়াং জেনারেশন। সুতরাং বড় কোনো এই চেঞ্জগুলো কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং এটা শুধু এই জেনারেশনই না, এটা জেনারেশন ওয়াইজ হয়ে এসেছে।
ব্যাপারটা হচ্ছে পুঞ্জীবিত ক্ষোভটা জমলো কেন? সেই জমার কারণটাই হচ্ছে এই বহিঃপ্রকাশের মেইন রিজন। পাকিস্তান পিরিয়ডে কমপ্লিটলি ভুল বুঝেছে। যখন জিন্নাহ সাহেব এসে বলছেন যে উর্দু হবে ভাষা, উনি বুঝতেই পারেন না এদেশের মানুষের সেন্টিমেন্টস কী জিনিস, কোনো আইডিয়া ছিল না তার। তো সেরকম এখনকার যে ঘটনাটা হলো, এটা ওই 10-15 বছরের একটা ম্যাসিভ গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে ইয়াং জেনারেশনের ফিলিংস অ্যান্ড ভ্যালুজ অ্যান্ড অল দ্যাটের সঙ্গে। আপনি মনে করেছেন আমাকে বা আপনাকে চাপিয়ে রাখা যাচ্ছে, কারণ আমাদের উই হ্যাভ লট অ্যাট স্টেক, আপনার আমার, যে কারণে আমি মাঠে নামানে 2 বার চিন্তা করছি। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার অনেক চিন্তা আছে মাথায়। সো রিলেটিভলি ওল্ডার জেনারেশন রিস্ক অ্যাভার্স, ইয়াঙ্গার জেনারেশন ইজ রিস্ক টেকার্স, কারণ তাদের কথা হচ্ছে আমি মানব না, রেবেলিয়াস অ্যাটিটিউড থাকে। তো সেটা দিয়েই তারা কিন্তু বহিঃপ্রকাশটা করেছে। এবং টেকনোলজির যুগে তাদের অ্যাওয়ারনেসটা অনেক বেশি। তারা ইনফরমেশন ইজ অ্যাট ফিঙ্গার টিপ, যেটা আমাদের জেনারেশন আমরা হয়তো বা কম্প্রিহেন্ড করতে পারছি না যে ওরা কত জানে আসলে। হ্যাঁ, আমাদের গ্যাপটা হচ্ছে ওই যে আমি রিভার্স মেন্টরিং করছি কি করছি না একটু বোঝার জন্য, যে ওদের সাইকোলজিটা কী, ও চিন্তাটা কী করছে। তো আমার কাছে মনে হয় যে এই যে চেঞ্জটা যে আসলো, এটা একেবারে হঠাৎ করে নতুন কিছু হয় নাই, এটার ধারাবাহিকতারই পার্ট আমার কাছে মনে হচ্ছে। এই সময়ের ইয়াং জেনারেশন আবার রেবেলিয়াস হয়েছে, কারণ দে হ্যাড টু, দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা ছিল, সেই কারণে তারা রিবেল করেছে। এখন যদি আপনি সামনের কথা চিন্তা করেন, তাহলে সেটা আমি বলবো যে মানে আমাদের কি করণীয়। আসলে ওদের কিছু, ওরাও কিন্তু ওদের কাজ করে যায়। হ্যাঁ, আমাদের করণীয়টা হচ্ছে টু গেট ইউজ টু দ্যাট কাইন্ড অফ এ থিং, যে অ্যাকচুয়ালি দেশের পরিচালনা পর্ষদে 2 জন আছে যাদের বয়স 30 হয়েছে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, 24-25, অ্যান্ড দ্যাটস এ রিয়ালিটি। আপনি যদি বহির্বিশ্ব তাকায় দেখেন যে there are extremely successful people who are below 30. এটা কিন্তু ঘটেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। বাংলাদেশে এটা এখন পর্যন্ত এক্সাম্পল নাই। আপনি থাইল্যান্ডে তাকায় দেখেন যে একটা প্রধানমন্ত্রী শপথ নিল, ডটার অফ এ ভেরি বিগ ফ্যামিলি অফকোর্স, বাট বয়স কত, ইন হার 30s মনে হয় না, 40sও হয় নাই। সো ইয়াং পিপল উইল বি অ্যাট লিডারশিপ পজিশন, এটা এখনকার নতুন ট্রেন্ডস। এবং আমাদের প্রতিষ্ঠানে আমরা তাই দেখি যে দে সিক মাচ ফাস্টার সাকসেস। আমি 16 বছর চাকরি করে সিও হয়েছি। দে উড লাইক টু স্টেক দ্যাট আমাদের সময় এটা হচ্ছে অ্যানোমালি। আর এই জেনারেশন মনে করে যে এটা তো উনি করছেন, আমি কেন 15 বছরে পারবো না। না, এতে কোনো সন্দেহ না। আমি যদি একটা জিনিস অ্যাড করি, আমার মনে তুমি সবই কাভার করে ফেলছো। আমার পয়েন্ট অফ ভিউতে একটা এডিশন হচ্ছে, যেরকম অ্যাজ এ প্যারেন্ট আমরা কিন্তু কখনো চাই না আমাদের ছেলেমেয়েরা কোনো রিস্কি পজিশনে যায়, গিয়ে আন্দোলনের মধ্যে গিয়ে জান দিয়ে দিবে। একটা জায়গায় আমি দেখছি এই আন্দোলনে, যেটা অন্যান্য আন্দোলনের থেকে একটু ডিফারেন্ট, এখানে কিন্তু বাবা মারা পর্যন্ত ছেলেদেরকে সাপোর্ট দিচ্ছিল। দেখুন আমার ছেলের ক্ষেত্রে সামির, হ্যাঁ, ও আমাকে না জিজ্ঞেস করে ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেছে, ছাত্রলীগের ইন্টারভিউ নিচ্ছে, স্টুডেন্ট প্রোটেস্টারদের ইন্টারভিউ নিচ্ছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের ইন্টারভিউ নিচ্ছে। ওইখানে দাঁড়ায়, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মব অ্যাটাক ইজ কল্ড। ও অসম্ভব রিস্ক নিচ্ছে। ওকে আমি যখন চ্যালেঞ্জ করলাম, তুমি এটা কেন করলে, এইসব করলাম, ও যে এক্সপ্লেনেশন আমাকে দিল, তখন অ্যাজ এ প্যারেন্ট দের ইজ নো ওয়ে ইউ ক্যান সে নো টু ইট বাট টু সাপোর্ট। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখেছি অনেক বাবা মার ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে নিজে কিন্তু রাস্তায় নেমে এসছে। সো আমার মনে এই একটা জিনিস অ্যাচিভ করেছি আন্দোলনটা, ওল্ডার জেনারেশন এবং নিউ জেনারেশনের মধ্যে একটা প্রপার বন্ডিং নিয়ে আসছে। অ্যান্ড আমার মনে দ্যাট উইল বি এক্সট্রিমলি ক্রিটিক্যাল। এবং আরেকটা জিনিস আমি দেখি, শুধু বাংলাদেশে না, আমরা যদি গ্লোবালি দেখি, গাজাতে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়েও কিন্তু কারা বেশি কনসিয়াস, আমাদের মতো মিড এজ বা ওল্ড এজের লোক না, এই স্টুডেন্টরা। এবং এটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন টপ ইউনিভার্সিটিতে এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দিস ইয়াং জেনারেশন ইজ মোর পিওর। অথবা আমাদের সময় আমরা অতটা ছিলাম না,
সো ওই পিউরিটিটাকে যদি আমরা ঠিকমতো ক্যাপিটালাইজ করতে পারি, তাদেরকে সঠিকভাবে ডিরেকশন দিতে পারি, তাহলে হয়তো বা আমাদের এই ইয়াং জেনারেশন থেকে আরও অনেক কিছু পেতে পারি। আর তুমি যে এক্সাম্পলগুলো আগে দিচ্ছিলা, আমার মনে হয় যে একটা জিনিস আমাদের ইয়াং জেনারেশন প্রুভ করছে, দে হ্যাভ দ্য ফায়ার পাওয়ার। আমি চাইলে অনেক কিছু করতে পারি, শুধু যে একটা গভর্নমেন্টকে ফালাই দিই সেটা না, আমি যদি ওটাকে কনভার্ট করে নিয়ে এসে তাদের পার্সোনাল লাইফে, পার্সোনাল ক্যারিয়ারে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ওই পাওয়ারটা সে যদি তার নিজের ডেভেলপমেন্টে খরচ করে, কী ধরনের ঘটনা ঘটায় দিতে পারে, তাই না? ফুললি এগ্রি। একটা জায়গায় ডিসএগ্রি করবো, আচ্ছা প্লিজ। সেটা হচ্ছে যে আপনি বলছেন আমাদের জেনারেশন যদি ওদেরকে সুযোগ দিতে পারি বা আমরা যদি ওদেরকে এনেবল করতে পারি, আমার মনে হয় ওরা নিজেরাই করবে। হ্যাঁ, আমরা যাতে বাধা না হই। এক্স্যাক্টলি, উই হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ এনাবলার, উই শুড আমার ফ্যাসিলিটেট। মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা বোধহয় এই কথাটাই বলার চেষ্টা করছেন, Absolutely, যে উই absolutely. শুড নট বি এ ব্যারিয়ার অ্যান্ড উই শুড অ্যালাউ দেম টু ফ্লারিশ অ্যান্ড তাদের নিজেদেরকে এক্সপ্রেস করা। আই ফুললি এগ্রি উইথ ইউ যে এই জেনারেশন অনেক বেশি নলেজেবল, অনেক বেশি কনসিয়াস, এরা অনেক বেশি এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করে, এরা মানে লং টার্ম নিয়ে চিন্তা করে, তাদের মধ্যে একটা কেয়ার অ্যান্ড কমিউনিটি ফিলিংস আছে, যেটাই অ্যাকচুয়ালি খুব সিম্পল কিন্তু না। এই কারণে যখন আপনাকে এক্সপ্লেন করছে অ্যাজ এ প্যারেন্ট অথবা অ্যাজ এ মানে এল্ডার ব্রাদার, আপনি নিজের কনসিয়াসের কাছে ইমিডিয়েটলি উত্তরটা পেয়ে যাচ্ছেন বলে আপনি তার সাথে যাচ্ছেন। অ্যাবসলিউটলি। কারণ সে কিন্তু আপনাকে কোনো শুধুমাত্র ইমোশন তাড়িত কোনো কথা বলছে না, সে আপনাকে ডেটা সহ দেখা দিবে, এক্সপ্লেনেশন কী আছে, কেন সেটা বলছে। সেই জন্য অ্যাজ এ প্যারেন্ট আমরা যখন ওদের সাথে আর্গুমেন্টে যাচ্ছি, আমরা পারছি না, অ্যান্ড তখন কি ওদের সাথে এগ্রি করতেই হবে। সো আমার মনে হয় আমাদের অ্যাজ এ প্যারেন্ট আমাদের একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ওরা তো আছেই। সো আমার মনে হয় আমাদের লিডারশিপ পয়েন্ট অফ ভিউতে আমি বলবো যে আমরা এখন লিডারশিপ লেভেল থেকে বাইরে চলে আসছি। লিডারশিপ পজিশনে যারা আছে তারা আর নেগেটিভ কথাবার্তা বলা উচিত না এই ইয়াং জেনারেশন। রাদার ওদের সাইকোলজিটা বুঝে আমরা যদি তাদেরকে প্রপারলি গাইড করতে পারি, আমরা কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস তাদের থেকে বের করে নিয়ে আসতে পারবো। এরা আর আগের মতো ওই ডিজিটাল যুগের মানে এই না সারাক্ষণ তারা ডিজিটাল গেমস খেলে। দে ক্যান ডু লট অফ আদার গুড স্টাফ। আপনি দেখেছেন সবসময় আমি ক্রিকেট অ্যানালজি নিয়ে কথা বলি। এটার ক্ষেত্রে আমি বলবো আপনার আমার পজিশনটা এখন হচ্ছে আসলে ডাগ আউটে। অ্যাবসলিউটলি। ডাগ আউটে আমাদের বসে থাকতে, আমরা মাঠে খেলার লোক আর না। আমাদেরকে নতুন জেনারেশনকে মাঠে খেলার সুযোগটা করে দিতে হবে, তাদের সাথে কাজ করে সলিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো তৈরি করতে হবে। টিচিং মোড থেকে বের হয়ে আসতে হবে, ওই যে আপনি যেটা বললাম লেটস লার্ন টুগেদার, ওই অ্যাপ্রোচটা নিয়ে আসতে হবে আমাদেরকে। অ্যান্ড উই ক্যান অ্যাড ভ্যালু। তারা কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, এক্সপিরিয়েন্সকে তারা ভ্যালু করে, তারা কিন্তু মানে নেগেটিং না যে এরা কিছু জানে না, নতুন জিনিস। হ্যাঁ, বাট আমাদের টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। আমরা যে টিচিং অ্যান্ড প্রিচিং থেকে বের হয়ে কো লার্নিংয়ে ঢুকতে হবে, তা না হলে আমরা ওদের সাথে কানেক্ট করতে পারবো না। আপনি যখন প্রিচ করতে যাচ্ছেন, বুঝাতে যাচ্ছেন এভাবে হয়েছে 50 বছর আগে, ও নেগেট করা শুরু করবে যে ভাই এটা 50 বছর আগে হবে না এভাবে, অ্যানাদার 50 ইয়ার্স আমরা ডিফারেন্টলি করতে চাই, সেই কারণে আমরা এখানে আসছি। সো ইটস দ্যাট মাইন্ডসেট চেঞ্জ, খুবই রিফ্রেশিং আসলে। আমি খুবই এক্সাইটেড। এই শুধু বাংলাদেশ নিয়ে আপনি যেভাবে বললেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। আপনি পাকিস্তানে এখন দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ওরা আন্দোলন করছে, বাট ওখানে আমি কাজ করেছি 3 বছর। আপনি যদি নতুন জেনারেশনকে জিজ্ঞেস করেন 71-এর ইতিহাস, ও কিচ্ছু জানে না। হি হ্যাজ নো নলেজ অফ হোয়াট হ্যাপেন ইজ সাইড। কারণ আমাদের জেনারেশন ওদের নলেজটাকে বন্ধ করে রেখেছি। বাট প্রতি বছর এই 16ই ডিসেম্বর 26শে মার্চে কিন্তু ওদের ওখানে ওরা সার্চ করে। এখন আপনি আর টেক্সট বুক বন্ধ করে রেখে ওকে অজ্ঞাত রাখতে পারছেন না। ও অনলাইনে ঢুকে বের করে ফেলতেছে যে কেন বাংলাদেশিরা ওদেরকে হেট করে। 2 মিনিট লাগে ওর বের করতে। সো ওই যে আমাদের জেনারেশনের যে অ্যাটিটিউড ছিল, আমি ওকে শিক্ষা বই থেকে সরাই ফেলছি, তাই আমি ওকে আর কিছু জানাতে পারবো না। রাদার দ্য অ্যাপ্রোচ শুড বি লেটস অ্যাডমিট হোয়াট দ্য হেল হ্যাজ হ্যাপেন অ্যান্ড দেন লেটস প্রোগ্রেস ইন দ্যাট মাইন্ড। সো আপনি যেটা গাজার উদাহরণ দিলেন, আমার কাছে তো মনে হয় যে দ্য বিগ ওয়েস্টার্ন পাওয়ার্স, তাদের একটা বিরাট বড় মিস্টেক হয়ে গেল এই মানে একটা অন্যায় করে যে আমি ধামাচাপা দিয়ে রেখে দিতে পারবো, এই অ্যাটিটিউডটা ওই আসলে সিনিয়র টিম তারা আসলে বুঝতেই পারে নাই। না, বুঝতেই পারে না। ওদের হিপোক্রেসিটা এমন লেভেলে চলে গেছে। এডুকেটেড সো কল্ড ডেভেলপ কান্ট্রিজ অ্যান্ড লিডার্স, ওদের হিপোক্রেসিটা ইজ নাও অ্যাবসলিউটলি ন্যাকেড অ্যান্ড ওপেন টু এভরিওয়ান, তাই না?
এবং এই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চা ছেলে মেয়েরাই চোখ দিয়ে ধরায় দিচ্ছে। সো এখানে কিন্তু যে কোনটা পানি আর কোনটা তেল আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝে যাচ্ছি। সো আমার এই ক্ল্যারিটিটা আমার মনে হয় এই নিউ জেনারেশন আমাদেরকে দিচ্ছে। আমার দ্যাট শোজ বেটার ফিউচার আমাদের জন্য। আমি শুধু বাংলাদেশের জন্য বলবো না, আমার মনে গ্লোবালি এই কমিউনিটিটা ইজ অ্যাডিং লট অফ ভ্যালুস এবং আমার মনে ট্রান্সপারেন্সি নিয়ে আসছে। সো আর কোনো লাস্ট গাইডেন্স আমাদের ইয়াং জেনারেশনের জন্য বিফোর আই রিয়েলি কনক্লুড দ্য হোল ডিসকাশন? ইট ওয়াজ ফ্যাসিনেটিং। আমার মনে তোমার মতো এক্সাম্পল আমাদের বাংলাদেশে, আমি জাস্ট অডিয়েন্সের জন্য বলবো, ইউ আর এক্সট্রিমলি সাকসেসফুল। এখানে কিন্তু আমি যদি মনে করি বিআইটির থেকে আসছে আরও কয়েকজন রিসোর্স যারা সেলস থেকে শুরু করেছে, পরে সিও সাকসেসফুল সিও হিসেবে আসছে। জাভেদ আক্তার ছিল আমাদের এখনকার ইউনিলিভার সিও, রিয়াজ ছিল বিআইটির থেকে ইউনিলিভারে আসছে, আমার সাথে আমরা একসাথে কাজ করেছি। তারপর রেকিটে গ্লোবাল টিমে কাজ করেছে, এখন ইফাত গ্রুপে আছে। মহসিন আছে একই রকম বিআইটি ইউনিলিভার, এখন নিউজিল্যান্ড ডেয়ারিতে আছে। সো এরকম অনেক এক্সাম্পল আছে। আমি জাস্ট এটা বলতে যাচ্ছি যে আমরা খুব প্রাউডলি একটা কথা বলি, আমরা 1990 ম্যাট্রিকের ব্যাচ, আমি জাভেদ আর ইয়াসির আজমান, আমরা তিনজন। ইয়াসির আজমান আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে অডিয়েন্সের জন্য সেলস থেকে সিও হওয়া ইট ইজ নট সো ডিফিকাল্ট অর আনকমন। ডিফিকাল্ট বলছি না, পিপল লাইক ইউ, দের নট ওয়ান এক্সাম্পল। বাংলাদেশের ভিতরেই দের আর অ্যাটলিস্ট আমার জানার মতো 5-6টা এক্সাম্পল আছে। সো ওরা যদি বাংলাদেশে লেখাপড়া করে, বাংলাদেশ এর প্রত্যেকটা নামে কিন্তু সব বাংলা মিডিয়ামের ছাত্র আমরা, তাই না? এই বাংলা মিডিয়ামে লেখাপড়া করে সেলসে কাজ করে সিও হতে পারছি। তাহলে আমাদের যে এখন নতুন জেনারেশন, তাদের যে ফায়ার পাওয়ার, তাদের যে অনেস্টি, ইন্টিগ্রিটি, এটা দিয়ে কিন্তু ভালো না করার কোনো আমি কারণ দেখি না, তাই না? সো অডিয়েন্সকে আমি, সো আমরা কেউ একজন শেহজাদ মুনিম হতে পারি না? আমরা কি একজন ইয়াসির আজমান হতে পারি না? আমরা কি একজন রিয়াজ মতো হতে পারি না, বা মহসিনের মতো হতে পারি না? অবশ্যই হতে পারি। আমরা তো বাংলাদেশেরই ছেলে, আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যেই বড় হয়েছি, এনভায়রনমেন্টে বড় হয়েছি। সো আমার মনে হয় এখানে আমরা অনেক আশার বাণী শুনতে পারছি শেহজাদ মুনিমের কাছ থেকে। আমার মনে হয় আমাদের নিজের যদি উপরে বিশ্বাস থাকে, আমাদের দেশের গ্রোথ পোটেনশিয়ালের উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু যে কোনো প্রফেশনে আমরা যাই, আমরা ভালো করতে পারি। বাট একটা জিনিস আমরা প্রোগ্রামটা করার মেন উদ্দেশ্য, যেটা বিএসআরএম প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে যে সব প্রফেশনেই তো আমার কিছু রিস্ক থাকে। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা যেটা দেখতে পারি, এই একটা প্রফেশন লাইক এইচআর প্রফেশনের মতো এখানে কিন্তু প্রচুর ইন্টারপার্সোনাল স্কিলের দরকার পড়ে, এবং রোবট বা কোনো অটোমেশন বা এআই এটাকে কমপ্লিটলি রিপ্লেস করতে পারবে না। সো সেই ক্ষেত্রে সেলসের রেলিভেন্স টুডে, টুমরো, ইভেন আমি যদি 10 বছর পরেও দেখি বাংলাদেশের পার্সপেক্টিভে, এটার কোনো অল্টারনেটিভ নাই। সো আমার মনে হয় ইট ইজ একটা ওয়ান অফ দ্য সেফেস্ট একটা প্রফেশন, যেটা আমাদের ইয়াং জেনারেশন সিরিয়াসলি কনসিডার করতে পারে। আমরা শেহজাদ মুনিমের থেকে কিছু কী ধরনের স্কিল সেট বা কী ধরনের সফট অ্যান্ড হার্ড স্কিল ডেভেলপ করা দরকার, সেটাও কিন্তু উনি আমাদেরকে খুব সুন্দর করে বলেছেন। সো আমার মনে হয় আমরা যদি ওনার কথাগুলো চেষ্টা করি এখনই অ্যাডাপ্ট করার জন্য, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের একটা সুন্দর ক্যারিয়ার হতে পারে। আর যারা একটু বেশি অ্যাম্বিশাস, সেখান থেকে কিন্তু সেলসের প্রফেশন থেকে আমরা ইভেন সিও পর্যন্ত যেতে পারি। এটাও বলা হচ্ছে যে আপনি যারা অত অ্যাম্বিশাস না, তারা সেলসকে স্পেশালিস্ট একটা ফাংশন হিসেবে আমরা নিতে পারি, অথবা অন্য জায়গায় তো আমরা চলে যেতে পারি। 10 বছর পরে আবার কেউ চাইলে নিজে একটা স্টার্ট আপও করতে পারে। সো অপশনস কিন্তু আনলিমিটেড। ইটস নট দ্যাট যার প্রত্যেকে সেলস প্রফেশন আসবে তারা সবাই সিও হবে, যেটা শেহজাদ মুনিম খুব সুন্দর করে বললো যে সবাই সিও হতে চায় না, আবার সবার সিও হওয়ার দরকারও নেই। ওর এক্সপার্টিস, স্কিল ক্যান বি ইউজড ইন এ ডিফারেন্ট এরিয়াস, ইন ডিফারেন্ট ওয়েতে। সো আমার মনে হয় আজকের প্রোগ্রামটা আমরা এখনই শেষ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই শেহজাদ মুনিমকে এবং সবাই আমাদের কথা শোনার জন্য, এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের যে প্রেজেন্টার বিএসআরএমকে, এবং হুইচ ইজ পাওয়ার্ড বাই বিল নেশন। সো আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখবেন, আপনাদের ফিডব্যাক দিবেন, আমরা কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি, আমরা আরও কোন কোন এরিয়া নিয়ে কাজ করতে পারি, কোন কোন প্রফেশন নিয়ে কথা বলতে পারি, সেটা আমাদেরকে আইডিয়া দিলে আমরা সেগুলো নিয়ে ফিউচারে আসবো। ধন্যবাদ সবাইকে।